তিতিকার অফিস টাইমের সমাপ্তি ঘটেছে। এবার সোজা টিউশনির উদ্দেশ্যে বেরোতে হবে। হাতে সময় খুবই কম। এই আদির রায়ানের চক্করে পড়ে প্রয়োজনের চেয়ে আজ বেশি সময় খাটতে হয়েছে। আদির তাকে একে একে সবগুলো ফাইল রেডি করিয়েই অতঃপর যাওয়ার অনুমতি দিয়েছে। তিতিকা দেরি না করে দ্রুত নিচে নেমে এলো, কিন্তু 8তলা হয়ে অফিসের নিচে নামতেই দেখে এখানে বড়সড় একটা বিপত্তি বেঁধে রয়েছে। এই অবেলায় জোর সরে বৃষ্টি নেমেছে, যা দেখা মাত্রই তিতিকা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। এটা কি কোনো বৃষ্টি আসার সময় হলো? আর সবচেয়ে বড় কথা, তার কাছে তো কোনো ছাতা নেই। আগে জানলে নিজের সাথে করে অন্তত ছাতাটা নিয়ে আসতো। তিতিকে বিরক্ত ও অসহায় বোধ নিয়ে অফিসের গেটের দিকে এগিয়েছে। একটা পিলারের নিচে দাঁড়িয়ে চুপচাপ ভাবতে থাকে এখন তার কি করা উচিত। রাস্তার পাশ দিয়ে সব বড় বড় 4 চাকার গাড়িগুলো ছুটে চলেছে। এই বড় রাস্তা পেরোলে সামনে একটা মোড় রয়েছে, আর সেখান থেকে শুধু রিক্সা পাওয়া সম্ভব। কিন্তু এত বৃষ্টির মাঝে এই বড় রাস্তাটা সে কিভাবে পেরোবে? একে তো এসব বড় বড় রাস্তায় বড় বড় গাড়িগুলোকে তুমুল গতিতে ছুটতে দেখলেই তার ভেতরে ভয় জমে। অন্যদিকে রাস্তা পারাপারেও সে খুব বেশি দক্ষ নয়। যদিও দৌড় দিয়ে রাস্তা পার হতে চায়, নিশ্চিত আজ একটা অঘটন ঘটে যাবে। তিতিকে শেষমেশ উপায় না পেয়ে এই বৃষ্টি না কমে যাওয়া অবধি নিচে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। একই সাথে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। এই সময় হাতে গোনা কয়েকজন অফিস থেকে বের হচ্ছে, এছাড়া বেশিরভাগই আগেই চলে গিয়েছে। তিতিকা হতাশা নিমজ্জিত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। অপেক্ষা করতে লাগলো বৃষ্টি কমে আসা। অথচ মিনিট 10 পেরিয়ে গেল, বৃষ্টি কমার আর নাম নেই। তিতিকে এই পর্যায়ে এসে একই সাথে প্রচণ্ড বিরক্ত হলো। শেষে উপায় না পেয়ে কয়েক তীব্র বৃষ্টির মাঝে সে পা বাড়ায়। তবে এক পা যেতে না যেতে প্রচণ্ড বৃষ্টির ছিটে ফোটায় সে চোখ বুজে ফেলে। এমন বৃষ্টিতে পা এগোনো যেন অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো, তিতিকে ফিলার হতে খানিকটা সামনে এগোনোর পরও তার শরীরের কোনো অংশই যেন বিচ্ছে না। তিতিকে বিস্ময়ে চোখ মেলে তাকায়। সম্মুখে তীব্র বৃষ্টি ঝরলেও সে মোটেও বিচ্ছে না। তিতিকা মাথা উঁচিয়ে আকাশ দেখতে নিলে এক নীল রঙের ছাউনির আবরণ তার আকাশের মাঝ ভাঁজ হয়ে দাঁড়ায়। তিতিকে শুরুতেই বুঝতে পারল না মূল ব্যাপারটা আসলে কি। সে চোখ ফিটফিট করে পুনরায় তার মাথার উপরটায় দেখতেই বুঝতে পারলো এটা একটা ছাতা। কিন্তু আচমকা তার মাথার উপরে ছাতা এলো কোথায় থেকে? সে অজান্তে খানিকটা ঘাবড়ে দুপা পিছনে সরে আসে, কিন্তু এই দফায় সে আবারও চমকায়। তার পিঠ কারো শক্তপোক্ত বুকের সাথে আটকে গিয়েছে। তিতিকার গলা শুকিয়ে কাঠ হয়ে নিমেষে সে দ্রুত উল্টো করে পিছন ফিরতে দেখে গম্ভীর মানব আদির রায়ন চৌধুরী স্বয়ং তার সামনে নীলরাঙা ছাতা দাঁড়িয়ে আছেন। আচমকা আদির এবং তার গম্ভীর মুখশ্রী দেখে তিতিকা পুনরায় ঘাবড়ে যায়। তার ইতস্ত বেখেয়ালির মাঝে এসে ভেজা ফ্লোরে আচমকা পা পিছলে উল্টো দিকে পড়ে যেতে ধরে। তার ঠিক তৎক্ষণাৎ আদি তার বলিষ্ঠ হাতের বন্ধনে তিতিকার ডানা হাঁটা শক্ত করে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকায়। এবার তিতিকা পাশাপাশি আদিরও যেন কিছুটা অবাক। আর অবাক হওয়ার মূল কারণ তিতিকার হাবভাব কিংবা চাঞ্চল্য। সে কিছুটা বিরক্ত ও গম্ভীর স্বরে তিতিকার উদ্দেশ্য বলে, মিস তিতিকা, আপনি এমন কেন? এ বলে আদির তার হাতটা হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। মূলত তিতিকাকে সোজা করে দাঁড় করাতে গিয়েই তার এই পদক্ষেপ। নয়তো তিতিকা প্রতি তার স্পষ্ট বিরক্ত বোধ এখনো তার কপালে ভাঁজগুলোতে দৃশ্যমান। এদিকে তিতিকা সম্পূর্ণ বোকা বনে গিয়েছে, যেন বুঝতেই পারল না এটি কি হতে কি হলো। শুধু অতি দ্রুত আদিরের সংস্পর্শ হতে সরে এসেছে, নিজেকে স্বাভাবিক রেখে দাঁড়ালো। এদিকে আদির আর এক মুহূর্ত দেরি না করে তিতিকার হাতে ছাতাটা ধরিয়ে বলল, নিন। আচমকা আদির এহেন কাজে তিতিকা বিস্মিত নয়নে তার দিকে তাকায়। তার মুখশ্রীর এমন পরিবর্তনে আদির বাড়ির শ্বাস ফেলে তাকে একজনকে দেখে নেয় এবং পরক্ষণে গম্ভীর স্বরে বলতে লাগে, বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি তেমন ভালো না। কখন ঝড় বৃষ্টি এসে যায় তা বলা মুশকিল। সবসময় ছাতা নিয়েই বাড়ি হতে বের হবেন, আর পারলে সাদা ড্রেস অ্যাভয়েড করুন, নয়তো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুব বেশি। তিতিকা যেন আরেক দফায় বিস্মিত হলো। আদির আদতে কি বোঝাতে চাইল? নিজের দিকে মাথা নিয়ে এক পলক দেখার পর সে কিঞ্চিত ঢুক গেল। অথচ আদির তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে নির্বিকার তার গাড়ির দিকে হেঁটে চলেছে। তৎক্ষণাৎ আবার পিছন হতে তিতিকা বিস্মিত স্বরে বলে, কিন্তু তার কথা শুরু হবার পূর্বে আদির পেছনে ফিরে না তাকিয়ে বলে,
পরের বার ছাতাটা নিয়ে যাবেন। এবার যেন তিতিকার আর কিছুই বলার রইল না। সে ফেল ফেল করে আদির যাওয়ার পানে চেয়ে রইল। আদি চলে যেতেই তিতিকা দীর্ঘশ্বাস ফেলে সামনে এগোতে নিলে আচমকা সে টের পায় তার জুতোর দশা ঠিকঠাক নেই। তিতিকা পা উলট পালট করে চেয়ে দেখে তার আধা ছেঁড়া জুতোর এক পাশ একেবারে খুলে গিয়েছে। তখন পা পিছলে পড়াতেই এই দশা হয়েছে। আর এখন যদি আর একটু অসাবধানতার সাথে হাঁটে থাকেন তবে কপালে আরও দুঃখ রয়েছে, কেননা তখন দুই জুতো পুরোপুরি ছিঁড়ে যাবে, একই সাথে নতুন এক বিপত্তি বাঁধবে। তিতিকা হতাশ হয়ে একবার সামনে তাকিয়ে দেখে আদির বড়সড় সাদা কালো রঙের দামি চকচকে গাড়িটা দ্রুত গেট পেরিয়ে অফিসের সীমানায় ছাড়লো। এদিকে তিতিকা খানিকটা বিরক্ত, রাগ ও হতাশা নিয়ে নিজের জুতোটাকে দিকে সে নিষ্পৃহে আওড়ায়। ও খোদা, এই খারুশ আমার জন্য আশীর্বাদ নাকি আতঙ্ক, তাই এখনো বুঝে উঠতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টির মাঝে তিতিকা চৌধুরী ম্যানশনে এসে পৌঁছালো। রাতে ছাতা থাকলে এত বৃষ্টির দরুন সে অনেকটাই ভিজে গিয়েছে। যথারীতি একটুও দেরি না করে সে সোজা বাড়ির ভিতরে এসে প্রবেশ করলো। তাকে দেখা মাত্র ঈশানী যেন কিছুটা অবাক হলো। সে তো ভেবেছিল এত বৃষ্টি হয়তো তিতিকা আজ আর আসতে পারবে না। ঈশানী অতি দ্রুত সার্ভেন্ট ডেকে তিতিকার জন্য একটা সাদা তোয়ালে এনে দেয়। তারপর তার কাছে এগিয়ে বলে, তুমি যা আসবে আমি তো কল্পনাও করিনি। এতটা প্রেশার নিয়ে না এলেও হতো। তিতিকা কিছুই না বলে নিষ্প্রিয় মুচকি হাসে। এই বাড়ির লোকগুলো এত বেশি আন্তরিক কিভাবে হতে পারে তা তার মাথায় আসে না। শহরে আসার পর মনের মতো দুজন মানুষের সন্ধান হয়তো সে এখানে পেল। তিতিকে তোয়ালি দিয়ে হালকা করে তার চুল ও গায়ের পানি মুছে নেয়। ভেজা গাঢ় নীল রঙের ছাতাটা খানিক যত্ন ও সতর্কতার সাথে এসে বাড়ির বারান্দায় রেখে দেয়। অতঃপর আলগোছি ঈশানীর দেখানো অনুযায়ী ঈশানের পড়ার ঘরে প্রবেশ করে। ছোটদের জন্য সাজানো এক ছোট গোছানো ঘর। ঘরের এক পাশে সুন্দর আকারে ছোট বিছানায়, এক পাশে পড়ার টেবিল। ঘরের দেওয়ালগুলোতে নানা রকমের স্টিকার লাগানো। এক কোনায় অনেকগুলো খেলনা গুছিয়ে বড় আকারে ঝুড়িতে রাখা। চারপাশে এক পলক দেখার পর তিতিকা সামনে তাকিয়ে দেখে পড়ার টেবিলের এক পাশে একটা ছোট্ট গোলমেলে চেহারার বাচ্চা বসে রয়েছে। চুলগুলো খানিকটা কোরকানো, ফর্সা মিষ্টি একটা চেহারা, তবে চোখে মুখে ভাব গাম্ভীর্যের মাঝে এক ধরনের দুষ্টুমির অবয়ব স্পষ্ট। তিতিকা আর বুঝতে বাকি নেই এটাই সেই ইয়াস। তিতিকা মুচকি হেসে তার দিকে তাকিয়ে এগিয়ে যায়। ইয়াস খানিকটা সন্দেহের দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। তিতিকা তার দিকে মুচকি হেসে এগিয়ে যায়, আর ঠিক ইয়াস তার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি আমাকে প্রতিদিন পড়াবেন? ইয়াসের কথায় তিতিকে কিঞ্চিত মুচকি হাসে। ইয়াসের অভিব্যক্তিতে বোঝাই যাচ্ছে সে তার নতুন টিউটরের প্রতি খুব একটা খুশি নয়। হয়তো হঠাৎ টিচার পরিবর্তনের মূল কারণ। তোমার পরীক্ষা শেষ না হওয়া অবধি আমি চেষ্টা করব প্রতিদিন পড়ানোর। এরপর হতে প্রতি শুক্রবার ছুটি থাকবে তোমার জন্য। তিতিকে মুচকি এসে কথাটা বললেও ইয়াস এ কথা শোনা মাত্রই হতাশায় নিমজ্জিত হয়ে আওয়ায় ওহ। পরক্ষণে আবার কি যেন মনে পড়তে সেই তিতিকার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, আপনাকে আসসালামু আলাইকুম। অতি দ্রুত বলায় সালামের উচ্চারণের মাঝে খানিকটা তারতম্য হয়ে যায়। তবে তিতিকা নিমেষেই বিস্মিত হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ভারী মিষ্টি। আমিও মোটেও মিষ্টি নই। আমার নাম ইয়াস, আর মিষ্টি আমার স্কুল ফ্রেন্ড। ও দেখতে অনেক সুন্দর, এরকম রসগোল্লার মতো। তুমি রসগোল্লা খাও? আমার কিন্তু রসগোল্লা অনেক ভালো লাগে, কিন্তু বগুড়ার দই বেশি মজা। তিতিকা যেন ইয়াসের এহেন কথাবার্তা শুনে সম্পূর্ণ হতভম্ব। কি সুন্দর নির্বিকারে সে একের পর এক কথা বলে গেল। কোথাও থামলো না, কোথাও দুদণ্ড ভাবার প্রয়োজন বোধ করলো না। সব মিলিয়ে ছেলেটা বেশ মজাদার। অন্তত তিতিকার কাছে তাই মনে হলো। তিতিকা অজান্তেই বিস্তৃত হেসে ফেলল। নিমিষে দৃশ্যমান হয় তার গজদাত, এবং সে হ্যান্ডশেক করতে ইয়াসের দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি তৃতিকা। ওয়াও, আপনার হাসিটা অনেক সুন্দর মিস। বাই দ্য ওয়ে, আই এম ইয়াস চৌধুরী। পুনরায় ইয়াসের এক হাত বাড়িয়ে কথা বলা, আর এবারও তিতিকা না হেসে আর পারল না। সে আবারও হেসে মনে মনে আওড়ায়, এই বিচ্ছুকে সামলানো মুশকিল হবে। এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃষ্টির বেগ কমতে শুরু করলেও বৃষ্টি পুরোপুরি থামেনি।
এর ইমেজে চৌধুরী ম্যানশনের সোনালী গেট পেরিয়ে এক সাদা কালো রঙের বাদামি ব্র্যান্ডের গাড়ি প্রবেশ করলো এবং তার ঠিক সদর দরজার কাছে এসে থামলো। মুহূর্তে গাড়ি হতে বেরিয়ে এলো আদির রায়ান। পরনে সে অফিসের স্যুট বুট পরা, যেন অফিসের পর সে সোজা এখানে এসেছে। আদির দেরি না করে দ্রুত বাড়ির দিকে এগিয়ে যায়। হাতে ছাতা না থাকায় কিঞ্চিত সময়ের মাঝে সে খানিকটা ভিজেও যায়, তবুও হাত দিয়ে কাদের পানি ছিটে ফোটা ঝেড়ে সামনে এগোতে থাকে। কিন্তু দরজার পাশে হঠাৎ বিশেষ কিছু নজরে পড়তে তার চোখ মুখের গম্ভীর্যের চাপ অনেকটা ধীর হয়। খেয়াল করে দেখে হুবহু তার নীল রঙের ছাতার মতো একটি ভেজা ছাতা দরজার পাশে বারান্দায় রেখে দেওয়া। আদির যতটুকু জানা রয়েছে, এমন ছাতা হাতে গোনা বিশেষ কয়েকজনেরই রয়েছে, কারণ এই ব্র্যান্ডের ছাতাগুলো নিজের মতো করে ব্র্যান্ড হতে ডিজাইন করে বানানো যায়। আর তার ছাতার মতোই এটারও হাতটা সোনালি রঙের। আদিরের মনে খানিকটা খটকা লাগলেও সেইভাবে এসবে খুব বেশি পাত্তা না দিয়ে এগিয়ে যায়। দরজার কাছে আসতেই দেখে হাফসা বেগম সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। আর তাকে দেখা মাত্রই সে প্রচণ্ড উচ্ছ্বাসের সহিত তার কাছে এগিয়ে এসে বলে, আদির, তুমি সত্যি সত্যি আসছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আদির হাফসা বেগমকে দেখে বিস্তৃত মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ফুপি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কি না আর ভালো থাকবো না? তোমারে দেখে এখন আমি খুব ভালো হয়ে গিয়েছি। ওরে ঈশানী, দেখ দেখ কে আসছে। আদির আর এত প্রফুল্লতার মুচকি হাসে, তবে কিছু একটা ভেবে নিয়ে হাফসার উদ্দেশ্যে বলে, ফুফি, বাড়িতে কি কেউ এসেছে? আদিরের কথায় হাফসা বেগম খানিকক্ষণ ভেবে নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব স্বরে আওড়ায়, কই না তো। আদির হাফসা বেগম ও ঈশানী সোফায় বসে একসাথে নানান গল্প আলাপ করছে। তাদের জন্য আদিরের হঠাৎ আজ বাড়ি আসাটা ছিল অকল্পনীয় এবং এতে দুজনেই বেশ খুশি। তারা অপেক্ষা করছে কখন ইয়াসের পড়া শেষ হবে আর সে আদিরকে দেখবে। আদিরের জন্য ইয়াস প্রচণ্ড পাগল, তবে আদিরকে সচরাচর তার কাছে পাওয়া না বিদায় এই নিয়ে আদিরের প্রতি তার অভিমান কিংবা আফসোস দুটোই জমে রয়েছে। কিন্তু আদরের সান্নিধ্য পেতে তা আবার পুনরায় হাওয়া হয়ে উড়ে যায়। আদির বরাবরের মতো চুপচাপ একটা কথা গম্ভীর স্বরে আওড়াচ্ছে। এছাড়া বাকি সব কথাবার্তা হাফসা আর ঈশানীই করছে। তাছাড়া আদিরের জ্ঞান দেন এখন ভিন্ন চিন্তায় মগ্ন। এরই মাঝে আবার ভেতর ঘর হতে ইয়াস ছুটে ধরে এলো। আজকের মতো তার পড়া শেষ। ইয়াস ড্রয়িং রুমে এসেই দেখেন সোফায় পায়ের উপর পা তুলে আদির নির্বিকার বসে রয়েছে। আর তাকে দেখা মাত্রই যেন ইয়াসের ভাত ভাঙ্গা উল্লাসের জোয়ার। ইয়াস আদিরের কাছে এসে তার কোলে ছড়ে বসে এবং আদিরের গলাটা চেঁচিয়ে এক প্রকার কেঁদে ফেল। ওর কান্না আদির খানিকটা চমকায়, তবে খুব বেশি অবাক হয় না। ইয়াস তার জন্য বরাবরই খুব পাগল। ইয়াসের পাশাপাশি আদিরও তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাবা, কি হয়েছে, কাঁদছো কেন? এই তো আমি এসেছি। আচমকা আদিরের কথার স্বর নরম হয়ে এসেছে। তথাকথিত গাম্ভীর্য ঘেরা আদিরের চেয়ে এই আদিরের মাঝে বেশ পার্থক্য রয়েছে। এদিকে আদিরের কণ্ঠে ইয়াসও খানিকটা নরম হয়। সে ফুপিয়ে বলে ওঠে, তুমি এখনো আসো না কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করি? আদির খানিকটা সময় চুপ থাকে, সে আর কিছুই বলে না, বাড়ির শ্বাস ফেলে। ওদিকে হাফসা আর ঈশানীও এক মনে দুজনকে দেখছে। তাদের দৃষ্টিতেও হতাশার স্পষ্ট ছাপ। এদিকে তৃতিকাও পড়ানো শেষ। ইয়াসের পেছন পেছন ড্রয়িং রুমে অব্দি আসতেই খানিকটা থমকে যায়। উল্টো দিকে সোফায় বসে থাকা এক ব্যক্তিকে আঁকড়ে ধরে ইয়াস কেঁদে চলেছে। তিতিকা ভাবলে এটা হয়তো ইয়াসের বাবা, কিন্তু ইয়াস কেন এইভাবে কাঁদছে তাই বুঝতে পারছে না। এছাড়া লোকটি উল্টো করে বসে থাকে। তৃতিকা তার চেহারাও স্পষ্ট দেখতে পেল না, তবে এটুকু বুঝলো এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। তিতিকা আলগোছে খানিকটা এগিয়ে যায় সোফার এক পাশে বসে হাল থাকা হাফসা আর ঈশানীর দিকে। অনেকটা নমনীয় স্বরে তাদের উদ্দেশ্য বলে ওঠে, আচ্ছা আমি তাহলে আজ আসছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তিতিকার কথা সম্পূর্ণ হয় না এবং তার পূর্বে হাফসা ঈশানীর পাশাপাশি উল্টো ঘুরে বসা থাকা লোকটিও পেছন ফিরে মুখ ঘুরিয়ে তিতিকার দিকে তাকায়। অমনি যেন তৃতিকা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। আর ইয়াসও তৃতিকাকে দেখা মাত্রই ঠিক তৎক্ষণাৎ তাদের উদ্দেশ্য বলে ওঠে, হেই বাডি, দেখো ওটা আমার নতুন মিস, কি যেন নাম, মিস তোতোকা, কিন্তু সে অনেক ভালো, একদম আমার স্কুল ফ্রেন্ড মিষ্টির মতো রসগোল্লা।
হে বাড়ি দেখো, ওটা আমার নতুন মিস। কি যেন নাম, মিস তোতকা, কিন্তু সে অনেক ভালো, একদম আমার স্কুল ফ্রেন্ড মিষ্টির মতো রসগোল্লা। ইয়াসের কথায় প্রত্যুত্তর করার সুযোগ হলো না আদিরের। সে কপাল কুঁচকে তিতিকার দিকে চেয়ে রয়েছে। ওদিকে তিতিকেও যেন তীব্র বিস্ময়ের চাহনিত আদিরের দিকে তাকিয়ে, এ খারু সেখানে কি করছে? ইনি কি তবে? তিতিকা মনে মনে এরূপ কিছু আড়ুয়ে পুনরায় সেদিনের কথা ভাবতে লাগলো। গতকালই হয়তো এ বাড়ি হতে বের হবার মুহূর্তে ঈশানী ফোনে কারোর সাথে কথা বলার সময় আদির নামটা উচ্চারণ করেছিল। তখনও তিতিকে ঈশানীর কথার সুরে ভেবেছিল এই আদিরে হয়তো ঈশানীর স্বামী আর ইয়েসের ভাবা, কিন্তু এটা মোটেও বুঝতে পারেনি যে তার অফিসের গম্ভীর খারুশ বস ওরফে আদির রায়ান চৌধুরী সে আদির। তিতিকার চাহনি হতে যেন বিস্ময়ই কাটছে না, কেমন অবিশ্বাস ঠেকছে। সে যেখানেই যায় সেখানেই কেন এই আদির রায়ানের উপত্তি হয়, তাই সে বুঝতে পারে না। এদিকে আদির কিছু না বলে গাম্ভীর্যের সহিত তিতিকার দিকে তাকিয়ে রইল। পাশ হতে হাফসা বেগম বলে ওঠে, আরে নতুন ম্যাডাম যে, এই দেখো আদিরকে পেয়ে তোমার কথা তো প্রায় ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ রে আদির, এটা ঈশানের নতুন ম্যাডাম, মাইয়াটা অনেক ভালো মাশাল্লাহ। হাফসার কথায় আদির কিছুই বলে না, এবারও সে নির্বিকার। এদিকে আদিরকে এভাবে অদ্ভুত গম্ভীর নজরে একটানা তাকিয়ে থাকতে দেখে তিতিকে কিঞ্চিত ইতস্ত বোধ করে। সে আদিরের নজর হতে চোখ সরিয়ে ফালাতে চেয়েও বারবারের মতো পরাস্ত হয়। এটা কোনো কথা কেন হয়, তার উত্তর তিতিকে এখনও পায়নি। মোটামুটি এসব ছোটোখাটো কারণ মিলিয়ে এসে আদিরের উপর সবসময় বিরক্ত হয়ে থাকলেও আপাতত কি করবে তাই বুঝে উঠতে পারছে না। তিতিকে এবার নিজেকে যথাসাধ্য সামলানোর চেষ্টা করে ইতস্তভাবে সবার উদ্দেশ্য বলে, আমি বলেন এখন আসছি। তিতিকা এই বলে সামনের দিকে ফা বাড়াতে নিলে হাফসা পুনরায় বলে ওঠে, আরে আগেই কোথায় যাচ্ছ, এদিকে আসো, আমার আদির বাবার সাথে একটু আলাপ পরিচয় করে যাও। হাফসার কথা শেষ হতে না হতে পাশ থেকে ঈশানী খানিক কেসে ওঠে, যেন নিজের মায়ের এসব কথার উদ্দেশ্যে সে ঠিক ভালোই বুঝতে পেরেছে, যার ফলে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা তিতিকার উদ্দেশ্য বলে, আচ্ছা তুমি সাবধানে যেও। ঈশানীর কথায় তার মা বাধা হয়ে কিছু বলতে নিলে ঈশানী আড়ালে তার হাত চেপে ছাপাসরে আওড়ায়, মা এখনই এসব না। মেয়েদের নিষেধাজ্ঞায় হাফসার বিশেষজ্ঞ মন চুপ হয়ে যায়। ওদিকে তৃতীকে অনুমতি পেয়ে এক প্রকার ছুটে বাড়ি হইতে বেরিয়ে পড়ে। বারান্দার কাছে আসতেই ভারী শ্বাস ফেলে মনে মনে আওড়ায়, এই লোক এত অদ্ভুত কেন? অতঃপর বাহিরে এখনো বৃষ্টি হতে থাকে। সে আনমনে আদির নীল ছাতাটা পুনরায় নিজের সাথে করে নিয়ে চলে যায়। অন্যদিকে তৃতীকা চলে যেতেই আদির স্বাভাবিক হয়। একসাথে ঈশানী আর প্রয়োজনে ড্রয়িং রুম হতে চলে যেতে হাফসা বেগম আদিরের উদ্দেশ্যে উচ্ছ্বসিত স্বরে বলে, আদির মাইয়াটা সুন্দর না? হাফসা বেগমের ফিসফিস করে বলা কথায় আদির অজান্তেই খানিকটা চমকে তার দিকে তাকায়। তার সাথে সাথে ইয়াসও হাফসার দিকে তাকিয়ে বলে, এই মিস তেতোকা অনেক সুন্দর, একদম বগুড়া দুইয়ের মতো মিষ্টি। ইয়াসের অবুঝ কথায় হাফসা হেসে ফেলে বলে, আব্বা ওটা তেতোকা না, তৃতিকা। তবে এত কিছুর পরও আদির বরাবরের মতোই কিছু বলছে না। সে ভিন্ন এক চিন্তায় বারবার হারিয়ে যাচ্ছে। সবশেষে আড়ালে নিজের ফোনের নোটিফিকেশন চেক করে অজান্তে ভারী দীর্ঘশ্বাস পেলে। ইয়েশ চৌধুরী ওরফে ঈশানীর ছেলে হলো আদিরের ভাগ্নে, অর্থাৎ ঈশানী তার নিজের বোন না হলেও ফুফাতো বোন, আর হাফসা বেগম তার ফুফি। তবে এখানে কিছুটা প্যাঁচগোল রয়েছে। এই চৌধুরী ম্যানশন হলো আদিরের দাদার প্রত্যেক ভিটা, এবং আদিরের বাবারা ছিলেন দুই ভাই ও এক বোন, যেখানে আদিরের বাবা হলেন সবার বড়, তারপর আর এক ভাই এবং সবচেয়ে ছোট হলো ইয়াসিনীর মা হাফসা বেগম। আর ঈশানীর তার স্বামী মামাতো ফুফাতো ভাই বোন। ফলাফলস্বরূপ ইয়াস চৌধুরী ও বংশেরই ছেলে। এবং কিছু রহস্যকর অতীতের জন্য ঈশানী ও তার মা হাফসা বেগমের চৌধুরী বাড়িতে বছরের পর বছর হতে শুধু তারা দুজন মিলিয়ে বসবাস করছে। এটাই ছিল মোটামুটি আদিরের সাথে ইয়াসের পরিচয় পর্ব, যেখানে সামান্য কিছু ধোঁয়াশা এখনও রয়েই গিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল তিতিকার। রিক্সা করে এসেও এত সন্ধ্যা নেমে যাওয়ার ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। এখন তারও দিন প্রতিনিয়ত ছোট হচ্ছে। কিছুদিন পর টিউশনি হতে ফিরতে ফিরতে দেখা যাবে চারপাশে গুদগুদ অন্ধকার নেমে গিয়েছে। তিতিকা খানিকটা হতাশা নিয়ে বাড়ির দিকে এগোতে থাকে। চারপাশটা এমনিতেই নানা গাছ পালায় পরিত্যক্ত জঙ্গলের মতো রূপ নিয়েছে, আর এমন অন্ধকার সন্ধ্যায় চিজি পোকা
মাকড়ের অদ্ভুত আওয়াজে তিতিকা গা নিমিষে ছমছম করে ওঠে। সে অহিতই কেশবে মাথা ঘামাচ্ছে এই ভাবনাতে আবার খানিকটা বিরক্ত হলো। তবে এই মুহূর্তে এসে তার আচমকা ছাতার দিকে নজর পড়ায়। এখন বৃষ্টি ফুরুফুরি থেমে যাওয়ায় ছাতাটা এখনো তার হাতেই গুছিয়ে রাখায়। সে ছাতাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভারী শ্বাস ফেলে বলল, খারুসটা ওখানেই ছিল, ছাতাটা তখনই দিয়ে এলেই ভালো হতো। অবশ্য তখন দিয়ে দিলে এখন আবার ভিজেই বাড়ি ফিরতে হতো। উফ, এত ভাবে আমার কি কাজ, কাল দিয়ে এলে কাহিনী ফুরুত। যাই হোক, বেটার নিজে খারুস হলেও তার বউ আর ছেলেটা বেশ সুন্দর। এত ভালো মানুষ এই বেটার কপালে কিভাবে জুটলো কে জানে। তিথিকে এসব ভাবতে ভাবতেই নিজ তলা অবধি চলে এসেছে। আবার আরও কিসব ভেবে সে ভিড় করে আওড়ায়, খারুস বেটা কি কুঞ্জস, আমি কি ওনা ছাতা খাবো নাকি? আগ বাড়িয়ে ছাতা দিয়ে আবার বলে, মনে করে ছাতাটা দিয়ে যাবেন। কি ন্যাকা। তিতিকে একের পর এক উল্টো পাল্টা চিন্তা ভাবনা করছে আর ভিড়ভিড়িয়ে আদিরের নামে মুখ ভাঙ্গিয়ে চলছে। শেষমেশ নিজের প্রতিও আদিরের উপর চাপা রাগ খুব বিরক্তি নিয়ে এসে বলে, ও খোদা, এই বুড়ো বেটাকে আমার সহ্য হয় না কেন? তুমিই বলো। হ্যালো বেবি। তিতিকে নিজের সাথে আনমনে ভালোই কথা বলছিল, তবে আচমকা হঠাৎ কোনো এক পুরুষালী কণ্ঠে তার রুহ অবধি চমকে ওঠে। সেই নেশাখোর ন্যায় চোখে মুখে উন্মাদের ঠোঁটের কোনায় এক বিদঘুটে হাসি। এছাড়া কিছুক্ষণ পরে ঘরমান্ত এলোমেলো কোকড়ানো চুলগুলা হাত দিয়ে ব্যাগ ব্রাশ করছে বিদে দেখতে এক নরপিচাসের মতো লাগছে। তিতিকে একটা কথা না বলেই দুষ্ণী বেয়ে উপরে উঠতে চায়, আর ঠিক তৎক্ষণাৎ সেই ছেলে তিতিকার বাম হাত চেপে ধরে। তিতিকা খানিকটা ভয় বিস্ময়ের সহিত তার দিকে পেছনে ফিরে তাকায়। দ্রুত হাতটা সরিয়ে নিতে মোচড়ানো শুরু করলে ছেলেটা তার হাতে আরো শক্ত করে চেপে ধরে বলে, হেই ডার্লিং, এত তাড়া কিসের তোমার? দেখলাম নিজে নিজেই কথা বলছিলে, তো একটু কথাবার্তা তো আমার সাথেও বলতে পারো। এই বলেই ছেলেটি পুনরায় তার 32 ফাটে দাঁত বের করে বিদঘুটে হাসিতে মেতে উঠল। অন্যদিকে তৃতিকা ভেতরে ভেতরে অনেকটা ভয় পেল। নিজেকে যথাসাধ্য সামনে কড়াসর বলে ওঠে, হাত ছাড়েন আমার, অসভ্যতা করলে ফলাফল কিন্তু মোটেও ভালো হবে না। ও আচ্ছা, তোমার বুঝি অনেকগুলো রূপ, আমাকে একটা দেখাও না প্লিজ, তোমার ফিগার কিন্তু পুরো। ছেলেটা তিতিকার শরীরের দিকে কুরুচিপূর্ণ চাহনিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছিল এবং কথাগুলো বলছিল, কিন্তু শেষ অবধি তিতিকা বিষয়গুলো মোটে আর সহ্য করতে পারল না। তার চোখের কোণে পানি জমে উঠল, মুখশ্রী জ্বলে উঠেছিল তীব্র ক্ষোভে। সেই দুর্দণ্ড ভাবনা চিন্তা না করে আচমকা ছেলেটির ঘাল বরাবর সজোরে ছড় মেরে দেয়। নিমিষে রোগা পাতলা ছেলেটা গিয়ে ছিটকে দেওয়ালের সাথে ধাক্কা খায়, আর তৃতিকা তার হাত ছাড়া পেতেই কোনো মতো দৌড়ে দোতলায় নিজের ঘরে চলে যায়। এদিকে ছেলেটি নিজ হতে প্রচণ্ড রাগ ক্ষোভের দৃষ্টিতে তিতিকাকে চেয়ে দেখছিল। ঠোঁটের কোণে এক জোরপূর্বক তীক্ষ্ণ হাসি। তার হাতটা এখনও তিতিকার চড়মারা স্থানে শক্ত করে চেপে রাখা। গালটা ব্যথায় জ্বলজ্বল করছে, তবে তার চোখে তিতিকার প্রতি যে আক্রোশ জ্বলছে তা নিমিষেই বুঝিয়ে দেয় এই ছড়ের ফলাফল মোটেও ভালো হবে না। রাত 12টা পেরিয়ে গিয়েছে, অথচ তিতিকার চোখে ঘুম নিয়ে। আজ বাড়ি ফিরে কোনো প্রকার রান্নাও করেনি সে। যথারীতি তার রাতের খাবারটাও আর খাওয়া হলো না। এভাবেই সে সন্ধ্যা হতে আনমনে বসে আছে সে। কিছুই যেন ভালো লাগছে না। বাড়িওয়ালা ছেলের নাম সে ঠিক জানে না, আর তা জানানোরও প্রয়োজন বোধ করে না তিতিকা লোকটিকে। তা শুরু হতে প্রচণ্ড বিরক্ত লাগে, এক কথায় যাকে বলো অসহ্যকর। কিন্তু এই মুহূর্তে বাড়ি ছাড়তে পারছে না বিদে এর কোনো সমাধানও হচ্ছে না। বাড়িওয়ালাকে এইসব বিষয়ে বললে সে হয়তো তার চরিত্র নিয়েই কথা তুলবে। তিতিকা আর এইসব নিয়ে ভাবতে চায় না। সন্ধ্যায় তীব্র আক্রোশে সে ছেলেটিকে একটা সজোরে ছড় মেরে দিলেও ঘরে এসে দরজা বন্ধ করে অজরে কেঁদেছে। শহরের জীবনে টিকে থাকতে হয়তো সে নিজেকে দিয়ে রাখার চেষ্টায় তীব্র প্রচেষ্টা করে, কিন্তু বাস্তবে তা সে পারে না। তিতিকার সামনে ভার্সিটির সিনিয়রদের সেসব নোট খাতা পড়ে রয়েছে। আজ নিজের পড়াও তেমন হয়নি, তেমনি ওদের নোটগুলো সেভাবে একটাও তুলে শেষ করতে পারেনি। তিতিকা খাতাগুলোর দিকে চেয়ে থাকতে থাকতে প্রচণ্ড বিরক্ত হলো এবং হঠাৎই রেগে গিয়ে আচমকা এক হাতে থাবা দিয়ে সবগুলো বই খাতা সে বিছানা হতে ছুঁড়ে ফেলে দিল এবং তৎক্ষণাৎ দুই হাত একত্র করে অজরে কান্নায় শিখতে হইল। তার সর্বস্ব এখন গিনগিন করছে। ছেলেটা হাত ধরার দৃশ্য বারংবার মনে পড়তে অদ্ভুত সব পাগলামি
করতে ইচ্ছে হচ্ছে, যেন এই মুহূর্তে ওই ছেলে সব পৃথিবীর সবাইকে শেষ করে দিতে পারলে তার শান্তি হতো। কিন্তু তিতিকা জানে এসব সে করতে পারবে না, তাই মিথ্যে কল্পনা করেও কোনো লাভ নেই। বাবা মা, তোমরা কেন আমাকে একা ফেলে চলে গেলে? কেন আমায় নিজেদের সাথে করে নিয়ে গেলে না? আমার আর ভালো লাগে না এই পৃথিবী। আমি ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। তিতিকে কাঁদতে কাঁদতে কয়েকবার ফুঁপিয়ে উঠল। তার কান্নার শব্দ তীব্র না হলেও পরিত্যক্ত এক ঘরে শুভ্রতার মোড়ানো অল্প বয়সী এক রমণীর কান্না যেন এক অশরীর রূপে ধরা দিচ্ছে। আজ চৌধুরী ম্যানশনেই থাকতে হবে বিদে আদিরের হাতে তেমন কোনো কাজকর্ম নেই, নয়তো তার প্রয়োজনের সব কিছুই তার নিজস্ব ফ্ল্যাটে রেখে আসা। হ্যাঁ, এত বড় একটা গাড়ি থাকতেও আদির আলাদাভাবে একাই একটি ঢাকার আভিজাত্যপূর্ণ ফ্ল্যাটে থাকে। মাঝে মধ্যে ইয়াসদের জন্য এখানে এলেও এক রাতের বেশি সে কখনোই থাকে না। চৌধুরী ম্যানশনে আদিরের নিজস্ব কক্ষ রয়েছে। প্রতিবার এলে সে এখানেই থাকে। তার কক্ষ হয় এটি থাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাড়িতে আদির এলে ইয়াসও সেই রাতটুকু তার সাথে এই রুমেই কাটায়। ইয়াস বিছানার এক পাশে নীরবে ঘুমিয়ে রয়েছে। রুমের সবগুলো লাইট নিবানো, শুধুমাত্র বিছানার পাশে টেবিল ল্যাম্পটা মৃদুভাবে জ্বলছে। তারই আলোর ঘরের জানালার পাশে দেখা যাচ্ছে এক গম্ভীর মানবের বিস্তৃত ছায়া। আদির জানালার পাশে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। পরনের স্যুট বুটের পরিবর্তে আর শুধুই সাদা রঙের পাঞ্জাবি। সাদামাটা বেশভূষায় দেখতেও বেশ ভিন্ন লাগছে বরাবর আছে, কিন্তু চোখে মুখে থাকে স্পষ্ট গাম্ভীর্যের ছাপ বারংবার প্রমাণ করে দেয় এটাই সে গম্ভীর আদির রায়ন চৌধুরী। আদিরের চোখ মুখে গাম্ভীর্যের পাশাপাশি সন্ধিয়ান অভিব্যক্তির এক মৃদু রেখা। সে শুরুতেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি উদ্দেশ্য বলে, কাজ হয়েছে তো? অতঃপর একে একে টুকটাক নানান কথাবার্তার পর সে ফোনটা রেখে দেয়। এই পুরো সময়টাতে যেন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি শুধু কথা বলে গিয়েছে, আর আদি শুধু তা মনোযোগ সহকারে শুনেছে। ফোন রেখে দেওয়ার পর আদির ভারী শ্বাস পেল। কিছুটা চিন্তিত ও অস্থির ভঙ্গিতে সে দূরের এক রাস্তার দ্বারা ল্যাম্পপোস্টের গোলাটে আলোর দিকে চেয়ে থাকে। নিশীথে শীতল বাতাস তার ঘর সর্বগায়ে এসে লাগছে, কিন্তু সে নিষ্প্রিয় ভেবে চলছে ভিন্ন কিছু। খানিকটা সময় পেরিয়ে যাবার পর আদির বিড়বিড়িয়ে গাম্ভীর্যের সহিত আওড়ায়, মিস তৃতিকা তালুকদার, আমার সন্দেহ তবে ভুল ছিল না। এটুকুই বলা মাত্র সে মৃদুভাবে কিঞ্চিত রুক্ষ বাঁকা হাসে। পরক্ষণে আবার কি যেন ভেবে কিছুটা সন্দেহান স্বরে আওড়ায়, আমার সন্দেহ যদি পুরোপুরি সত্যি হয়, তবে আপনি সেই তালুকদার বংশের মেয়ে যাকে আমি। কিন্তু আপনি কেন বললেন আপনার বাড়ি নারায়ণগঞ্জে? আপনার বাড়ি তো। মিথ্যে কেন বললেন আপনি? নাকি আপনি আমাকে চিনতে পেরেছেন? এটা কি করে সম্ভব? এত বছর পরও আমাকে চিনবে কি করে? একে একে নিজেকে করা নানান অর্ধপূর্ণ কথাবার্তা ও প্রশ্নের পর আদির নিষ্প্রিয় দীর্ঘশ্বাস পেলে। এই মুহূর্তে সে ভাবছে তৃতিকাকে নিয়ে তার পরবর্তী পদক্ষেপ ঠিক কি হওয়া উচিত। আজ ভার্সিটিতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা হয়নি তৃতিকার। ভোর রাত পর্যন্ত জেগে সকালে আর ওঠা হয়নি তার। মাথাটা বেশ ঝিমঝিম করছিল ঘুম হতে ওঠার পর থেকে। যথারীতি আজ সে সকালে কিছু রান্নাও করেনি। খাওয়ার বিন্দুমাত্রই ইচ্ছে তার নেই। সকালটা কোনো মতে কাটিয়ে দিয়ে একটু আগেই অফিসে এসে পৌঁছালো সে। আজ চেহারায় সে প্রাণবন্ত হাসির দেখা নেই। মলিন মুখশ্রীতেও তাকে আজ দেখতেও বেশ অদ্ভুত লাগছে। তিতিকা ভারী শ্বাস পেলে নিজের ডেস্কে গিয়ে চুপচাপ বসে পড়ে। আশেপাশে না তাকিয়ে নিজের সকল অবশিষ্ট কাজকর্ম করতে লাগে। কোনো দিকেই নজর দেওয়ার মতো বিন্দুমাত্র সময় তার নেই। এরই মাঝে তার সম্মুখের পথ দিয়ে নিজের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছিল আদির। এই সময় তিতিকার দিকটা এমপ্লয়ীদের আসার কথা নয় বিদায় আদির তার স্বভাবসুলভ গম্ভীর্যের সহিত কোনো দিকে না তাকিয়ে এগিয়ে যায়। তবে হুট করে কি যেন ভেবে আচমকায় ফাঁস ফিরতে নজরে পড়ে তৃতিকাকে। আজ তো তাড়াতাড়ি তৃতিকাকে অফিসে দেখে আদির খানিকটা অবাক হয়। না চাইতে অজান্তেই তার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে মনে মনে কিছু একটা ভেবে নিয়ে ভারী দীর্ঘশ্বাস পেলে। আর যাই হোক, অফিসে এমন টাইমে সে অন্তত তৃতিকার কাছে গিয়ে আগ বাড়িয়ে গল্প আলাপ জুড়ে দেবে না। অন্তত এমন স্বভাবের মানুষ আদির রায়ার নয়। আদির পুনরায় নিজের তীব্র গাম্ভীর্য নিয়ে নিজের কেবিনে প্রবেশ করে। আর এদিকে তিতিকার তার কাজের প্রতি অত্যধিক মনোযোগী থাকে। আদির বিষয়টা লক্ষ্যই করে না। আদির চলে যেতে প্রায় আরও কিছু সময়ের মাঝে অফিসে বাকি এমপ্লয়িগুলিও প্রবেশ করে যথারীতি। আর যারাও তৃতিকাকে এত আগে অফিসে দেখে কিছুটা অবাক হয়।
একই সাথে অবাক হয়ে তিতিকার অদ্ভুত গাম্ভীর্যতাকে লক্ষ্য করে। তবে এসবে তার কিছুই যায় আসে না, কেননা এই অফিসের তিতিকা মেয়েটাই হলো তার কাছে সবচেয়ে অসহ্যকর। আর সে শুধু একটি মোক্ষম সুযোগের অপেক্ষা করছে, যার মাধ্যমে সে তিতিকাকে তার মনের মতো করে জব্দ করবে। বরাবরের মতো আজও আদির তিতিকাকে নিজের কেবিনে রেখেছে। অবশ্যই তা কাজের সূত্রে। তিতিকা তার বিধ্বস্ত চেহারা নিয়ে নীরবে আদিরের কেবিনে প্রবেশ করে এবং প্রতিবারের মতো আদিরকে সেই ফাইলের মাঝে ডুবে থাকতে দেখে। তিতিকা ভেতরে প্রবেশ করতে আদির গম্ভীর স্বরে ফাইলের মাথা নিচু করে থাকা অবস্থাতে তিতিকার কাছে তার প্রয়োজনীয় ফাইলগুলো চেয়ে নেয়। তিতিকা তার নিয়ে আসা হাতের ফাইলগুলো আদিরের কাছে এগিয়ে দিয়ে চুপচাপ সম্মুখে দাঁড়িয়ে থাকে। আদির ফাইলগুলো কিছুক্ষণ চেক করার পর তিতিকার দিকে তাকাতে থমকে যায়। তিতিকা মাথাটা কিঞ্চিত ঝুঁকিয়ে চুপচাপ দাঁড়িয়ে, পরনে সেই একই রকমের ড্রেস আপ। তবে কিছুতে একটা গরমিল রয়েছে। যখন দূর হতে এসব খেয়াল না করলে এখন বেশ অদ্ভুত লাগছে তাকে। আজকের তিতিকা অন্য সকল দিন হতে অনেক বেশি ভিন্ন। পরিপাটি জামা কাপড়েও তাকে অনেক বেশি অগোছালো বিধ্বস্ত ঠেকছে। ঠিক এমনটাই মনে হলো আদিরের। সে লেতারের মোটা ফাইলটা বন্ধ করে ভারী শ্বাস ফেলে নিজের হাতে থাকা সাইন পেনটাকে স্পিন তালু ঘুষিয়ে গম্ভীর স্বরে তিতিকার উদ্দেশ্যে আওড়ায়, মিস তিতিকা, আপনি ঠিক আছেন? তিতিকা কোনো এক গভীর ভাবনায় মগ্ন ছিল। আচমকা আদিরের কণ্ঠস্বরে সে কিঞ্চিত চমকে ওঠে। সে নিজেকে স্বাভাবিক দেখাতে স্থির রইলেও আদির ব্যাপারটা বেশ স্পষ্টভাবে বুঝতে পারে। একই সাথে তার কপালে মৃদু বাসটাও ধীর হয়। আদির তিতিকার উদ্দেশ্যে আবারও আড়ায়, মিস তিতিকা, এনি প্রবলেম? জি, আমি একদম ঠিক আছি। তিতিকা রেহেন দ্বিধাদ্বন্দ্বের কণ্ঠস্বরে আদির কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ওকে। এই বলেই সে আবার চুপচাপ নিজের কাজে মনোযোগী হয়। অথচ সে চাইছে তিতিকার সাথে ভিন্ন বিষয়ে কথা বলতে, কিন্তু একটা অদ্ভুত সংকোচবোধ কাজ করছে নিজের মাঝে। হঠাৎ নিজের এমন পরিবর্তনে আদির নিজেই এখন বেশ অবাক। সবগুলো ফাইল চেক করে সাইন করার পর আদির নিষ্প্রিয় তা তিতিকার দিকে ঠেলে দিয়ে ভারী শ্বাস ফেলে তিতিকার দিকে আড়চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পুনরায় দীর্ঘশ্বাস ফেলে সে। ঘটনাটা সকালবেলার। অনেকদিন পর আদিরের সাথে ইয়াস, হাফসা আর ঈশানী খেতে বসেছে। সকলের চোখে মুখে প্রফুল্লতা। তবে আদির বরাবরের মতো গাম্ভীর্যের সহিত ধীরে ধীরে নিজ গতিতে খেয়ে চলছে। এরই মাঝে হাফসা বেগম কি যেন ভেবে আচমকা তার উদ্দেশ্যে বলে, আদির বাপ, তোর একটা কথা বলার ছিল। আদির হাফসার কথায় নির্বিকারে বলে, জি। আদির এর অনুমতি পেতে হাফসা খানিকটা উচ্ছ্বাসের সহিতে বলতে শুরু করে, বাপ, বয়স তো তোমার কম হলো না। এবার একটু বিয়ে শাদী নিয়ে তোমার সিরিয়াস হওয়া উচিত। মেয়ের ঘরের নাতিকে দেখার তো সৌভাগ্য হয়েই গেলে, এবার যদি ছেলের ঘরে। হাফসার কথা শেষ হতে না হতেই আদির শান্ত গম্ভীর স্বরে আওড়ায়, ফুফি, আমি আগেও অনেকবার বলেছি আমি এসব নিয়ে ভাবছি না। এখন ভাববে না তো কখন ভাববে? আমার মতে আমার এসব নিয়ে আমার ভাবার বয়স পেরিয়ে গেছে। তাই এসব অযৌক্তিক বিষয়ে আলোচনা করে সময় নষ্ট না করাই ভালো। আদিরের রেহেন কথায় হাফসা কিঞ্চিত বিরক্ত হলো। পাশতে ঈশানী হতাশায় ভারী শ্বাস ফেলল। অথচ আদির নির্বিকার খেয়ে চলেছে। আদির এত বাড়াবাড়ি করা বন্ধ করো। তোমার কথাবার্তার হাবভাব এমন যেন তুমি বুড়ো হয়ে গিয়েছ। তাই তোমার বিয়ের ব্যাপারে ভাবাটাও এখন অসম্ভব। সারা জীবন কি একা একাই কাটাবে নাকি? হাফসার বিরক্তসূচক কথাবার্তায় আদির খেতে খেতে মৃদু মুচকি হাসে। আমার তো একা থাকতে কোনো সমস্যা হচ্ছে না। আর এত যে বিয়ে করছো, এই বুড়ো বয়সে আমাকে কোন বাবা তার মেয়ে দেবে শুনি? আদিরের রেহেন কথায় হাফসা বিরক্ত হয়ে বাবার খাবার রেখে চুপচাপ বসে রইল। ওইদিকে ঈশানী বলল, ভাই, এবার কিন্তু সত্যিই বেশি বেশি হচ্ছে। তুমি এমন একটা ভাব করছো যেন তুমি 80 বছরের কোনো বুড়ো, অথচ 80 না হলেও 30 ফিক্সড। ঈশানী, তো 30 ফিক্সড হওয়া আর এমন কি, এর চেয়ে কত বুড়ো বুড়ো মানুষ গিয়ে বিয়ে করে। এছাড়া তুমি কি বাকিদের মতো নাকি? 30 ফিক্স হলেও দেখতেও 26 বছরের ছোকরার মতো লাগে। আর বলছো মেয়ে, তুমি জাস্ট বলো তুমি বিয়ের জন্য রাজি। মেয়ে কোথায় হতে কিভাবে আনতে হবে সব আমাদের উপর ছেড়ে দাও। প্রয়োজনে মেয়ে কিডন্যাপ করতে হলে তাই করব। আদির আর কিছুই না বলে কিঞ্চিত মুচকি আসে। তার সম্পূর্ণ নজর খাবারের প্লেটে। এখন অবধি মুখ তুলেও কারো দিকে তাকায়নি।
এরই মাঝে আবার আচমকা হাফসা কি যেন ভেবে নিয়ে আদির উদ্দেশ্য বলে ওঠে, এরে আদির, কাল যে মেয়েটা এসেছিল ওই ঈশানের মিস, ওকে না আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি বলিস তাহলে তৃতীকে এই বিয়েতে এবারের বউ করে আনলে হয় না? এই কথায় শেষ না হতে আদির বিস্ময়ে বেশম খেয়ে উঠল। সে বিস্মিত স্তব্ধ ছাউনিতে হাসপাতাল দিকে তাকাতে হাফসা চুপসে যায়, অথচ ইয়া সেদিকে কি বুঝলো কে জানে। সে খাবার রেখে খুশিতে লাফিয়ে উঠে বলে, ইয়ে, ওই মিস তেতোকা রসগোল্লা আমার মামুর বউ হবে, আমার মামি হবে। এই দফায় যেন আদির আবারও স্তব্ধ হয়ে যায়। বিষয়টা বুঝতে ঈশানকে থামিয়ে সাফা সরা, ইয়াস, তোমার খাওয়া শেষ হলে ঘরে যাও, আর এসব বিষয়ে খবরদার তোমার মিসকে কিছু বলবে না। এই বলে ইয়াসকে ঈশানি ঘরে পাঠিয়ে দেয়। এদিকে হাফসা আবারও কিছুটা ইতস্ত স্বরে বলে, আদির, তিথিকাকে কি তোর পছন্দ? হাফসার কথা আর শেষও হয় না, বরং তার পূর্বে আদির আর খাবার রেখে উঠে পড়ে। ঈশানী আর হাফসা এমন মুহূর্তে কিছু বলতেছেও আর আদিরকে থামাতে পারে না। আদির নির্বিকার উঠে চলে যেতে ঈশানী তার মায়ের উদ্দেশ্যে সাফা স্বরে আওয়ায়, মা, তুমি পাগল হয়ে গিয়েছো? তিথিকার বয়স কত কম, আর আদির ভাইয়ের দুজনের কিভাবে সম্ভব? তুমি জাস্ট পাগলামি করছো। আদির যেতে যেতে ঈশানী সাফা কণ্ঠ স্বরও খুব ভালোভাবেই শুনতে পেল এবং সর্বশেষ কি যেন ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল। আদি চুপচাপ বসে বসে সকালের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করছিল। মানুষ ঘটে, মন মস্তিষ্ক অনেক কিছুই তার ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন তার কি করা উচিত তাই বুঝতে উঠতে পারছে না। এদিকে তিথিকা ফাইলগুলো গুছিয়ে নিয়েছে, এবার এখান থেকে চলে যাবার পালা। কিন্তু যেই না সে কাজ শেষে নিজের মাথা তুলেছে, অমনি আদির নিষ্প্রিয় দৃষ্টির মুখোমুখি হয়। আদির এতক্ষণ তাকে এক নাগাড়ে চেয়ে চেয়ে দেখছিল এবং নিজের ভাবনার অন্তরালে ডুবে যাচ্ছিল, কিন্তু আচমকা তার দিকে তৃতিকা তাকাতে সেও কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ওদিকে তৃতিকার কাছেও ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। তৃতিকা সময় নষ্ট না করেই নিজের চোখ সরিয়ে নেয়, আর ঠিক তৎক্ষণাৎ তাদেরও নিজেকে স্বাভাবিক করে ফেলে। স্যার, আমি আসছি। জি। আদির নিমিষেই নিজের কাজে মনোযোগী হবার চেষ্টা করছে। তিথিকার নিষ্প্রিয়ে চলে যাওয়ার অনুমতি চাইতে সে নিজের মন্তব্য ছোট্ট পরিসরে জানিয়ে দেয়। তিথিকাও তার দেরি না করে উল্টো ঘুরে চলে যেতে উদ্বেগ প্রকাশ করে, তবে আচমকায় আবার আদির গম্ভীর স্বরে পেছন হতে আওড়ায়, মিস তৃতিকা। আদিরের ডাকে তৃতিকা পেছনে ফিরে তাকায়, আর ঠিক তৎক্ষণাৎ আদিরের নিজের হাত দুটো মুঠো করে তিথিকার দিকে তাকিয়ে বলে, অফিস শেষে নিচে আমার ওয়েট করবেন, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আচমকা আদিরের রেহেন কথায় তিথিকা খানিকটা অবাক হয়, তবে আজকের মন মেজাজ তেমন ভালো নিয়ে বিদে সেসব নিয়ে আর মাথা গামায় না। আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, জি। অফিস শেষে আদির দ্রুতই আজ নিচে নেমে এলো, তবে অফিসের নিচে কোথাও তিথিকাকে না দেখে তার কপাল কিঞ্চিত কুঁচকে গেল। সে আশেপাশে এক নাগারে সব দিকটাই লক্ষ্য করে দেখার চেষ্টা করলো আদৌ তিথিকা কোথায় রয়েছে কিনা, কিন্তু না, আশেপাশে কোথাও তৃতিকা নেই। তিথিকার বিষয়ে কাউকে জিজ্ঞেস করতে চেয়েও সে নিজেকে থামায়। এই কাজ করা হয়তো মোটেও ঠিক হবে না, তবে তৃতিকাকে না দেখে তার মেজাজ খানিকটা করা হয়। কিছুটা বিরক্তি নিয়ে সে মনে মনে আওড়ায়, আমি বলার পরে চলে গেল। আদির গম্ভীর্যের সহিত গাড়ি চালাচ্ছে, মন মেজাজ ছুট করেই খিটখিটে হয়ে গিয়েছে। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারছে না। এরই মাঝে রাস্তায় আচমকা ট্রাফিক জ্যামের মাঝে আটকে যায় সে। এই রাস্তা ফাঁকা, তো ওই শত শত গাড়ি একত্রে চুপ হয়ে দাঁড়িয়ে। এসব দেখে মেজাজটা যেন আরও বেশি ভিগড়ে যায়। এরই মাঝে আচমকা তার নজর পড়ে রাস্তার কিনারা দিয়ে হেঁটে চলা এক বিধ্বস্ত রমণের দিকে। মৃদু ছন্দে হেঁটে চলেছে, আশেপাশে তাকানোর মতো কোনো তোড়জোড় নেই তার। ওড়নাটা একপাশে কোনো মতে ঝুলে রয়েছে, আশেপাশে কি হচ্ছে তাতেও কোনো খেয়াল নেই। চুলগুলো ধুলাবালির হাওয়ায় এলোমেলো উড়ে বেড়াচ্ছে, অথচ মেয়েটি সর্বদা নির্বিকার হেঁটে চলেছে। এই মেয়েকে দূর হতে চিনতেও আদিরের একটুও সময় লাগলো না, তবে তৃতিকাকে সকাল হতেই কিছুটা অদ্ভুত লেগেছে বিদায় এখন আর এই অবস্থা দেখে সে কিছুটা বিচলিত। মনে মনে ভাবতে শুরু করেছে, তিথিকার আদতে হয়েছেটা কি? সে কি সত্যিই তার ব্যাপারে কিছু জানে? গতকাল অফিস অবধিও তো সব ঠিক ছিল, কিন্তু টিউশনিতে হঠাৎ দুজনের চোখাচোখি, এরই পরে কি তিথিকার এমন হাল হলো? কিন্তু কেন? আদিরের এসব চিন্তা ভাবনার মাঝে আচমকা পেছন হতে ঘাড়ে হর্ন বেজে ওঠে। সে ভাবনায় ডুব গিয়েছিল বিদে আশেপাশে
কথায় প্রায় ভুলতেই বসেছিল আচমকা হর্নের শব্দে। আদিরের ধ্যান তৃতিকা হতে সরে আসে। সে বাকিদের সাথে তাল মেলাতে গাড়ির সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তবে কিছুক্ষণ বাদে আচমকা ফাঁসে তাকাতে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তৃতিকা অদ্ভুতভাবে গা দুলতে দুলতে সামনের দিকে আগাচ্ছিল। সকাল হতে এখন অবধি না খেয়ে থাকায় তার এখন এই দশা। এর উপর গতকালের অপ্রত্যাশিত ঘটনা, সব মিলে সে আজ প্রায় বিধ্বস্ত। এমনকি আসার সময় আদিরের কথাটাও তার মাথা হতে বেরিয়ে গিয়েছিল বিদায় আদিরের জন্য নিচে দাঁড়ানো হয়নি তার। কী হতে কী হচ্ছে তাই যেন বুঝে উঠতে পারছে না সে। আর এরই মাঝে আচমকা তার মাথাটা চক্কর দিয়ে উঠে শুরু হতেই ঝিমঝিম করছিল। তবে এই পর্যায়ে এসে আর নিজেকে সে সামলাতে পারে না। নিজের অর্ধ ছেড়ে জুতো নিয়ে নিমিষে হোঁচট খেয়ে পড়ে যায় রাস্তায়। হাতের ব্যাগটা ছিটকে পাশে পড়ে যায়। তিতিকে উঠতে চেয়েও কোনো প্রকার শক্তি সঞ্চয় করতে পারে না। হাত দুটো তার ধুলোবালিতে মাখা ফিসডালা রাস্তার উপরে রাখা। হাতের উপর ভর দিয়ে মাথা নুয়ে বসে রয়েছে সে। কোনো মতে মাথা সোজা করতে পারছে না। এদিকে এমন পরিস্থিতিতে চারপাশে ভিড় জমে গেল। সবাই যে যার মতো গোল হয়ে আশেপাশে দাঁড়িয়ে রয়েছে তার প্রতি কৌতূহলী হয়ে দেখতে। অথচ এই শহরে এত রক্ত মাংস করা প্রাণীগুলোর মাঝে কেউই তাকে সাহায্য করার প্রয়োজন বোধ করল না। অন্যদিকে আদির আর এসব দেখে চুপ হয়ে থাকতে পারল না। শুরুতে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে রইল। এবার সে তার গাড়িটা মাঝ রাস্তাতে ফেলে গাড়ি হতে বেরিয়ে আসে। চারপাশের মানুষজন গাড়ি সরানোর জন্য চিৎকার চেঁচামেচি শুরু করলো। সেসবের কোনো কিছুই যেন আদিরের কর্ণপাত হচ্ছে না। সে এক প্রকার ছুটে যায় তিতিকার কাছে। তরিত তিতিকার পাশে হাঁটু গেড়ে বসে তাকে আগলে ধরে রেখে সামলানোর চেষ্টা করে। একই সাথে সে এলোমেলো স্বর আওড়ায়, মিস তিতিকা আপনি? আদির কথা বলতে বলতে তিতিকাকে টেনে তুলে দাঁড় করাবার চেষ্টা করে। তিতিকা নির্বনীয় দৃষ্টিতে আদিরের দিকে এক পলক তাকায়। পরক্ষণেই সব যেন স্তব্ধ হয়ে যায়। আদিরের কথা শেষ হতে না হতে তিতিকা সম্পূর্ণ অবচেতন হয়ে আদিরের বুকের এক পাশে ঢলে পড়ে। আচমকা এহেন ঘটনায় অসাবধানতায় তিতিকা নিজের সম্পূর্ণ বর ছেড়ে দিয়ে নিচে পড়ে যেতে নিলেও আদির তৎক্ষণাৎ তাকে সামলে নিজেকে বক্ষস্থনের সাথে আগলে নেয় এবং এই গম্ভীর্য সবাই মানবপ্রিয় তখন প্রচণ্ড অস্থির স্বরে বলতে লাগলো, এই তৃতিকা কি হয়েছে তোমার? এই প্লিজ চোখ খোলো। এই তৃতিকা কি হয়েছে তোমার? এই প্লিজ চোখ খোলো। আদির একের পর এক চেষ্টায় তিতিকার জ্ঞান ফেরাতে চেয়েও ব্যর্থ হলো। সে ইতিমধ্যে সম্পূর্ণ অবচেতন হয়ে গিয়েছে। এদিকে এত মানুষজনের ভিড়ে আদির কোনো উপায় না পেয়ে আচমকা তিতিকাকে পাশ খুলে তুলে নেয়। আশেপাশের লোকজন খুব বেশি অবাক হয় না এতে। আদিরের উন্মাদনায় তারা ভেবেই নেয় আদির এই মেয়েটার বিশেষ কেউ। এদিকে আদির সোজাসুজি তৃতিকাকে কোলে করে নিজের সাথে আগলে নিয়ে গাড়ির কাছে ছুটে আসে। তিতিকাকে আলগোছে ব্যাক সিটে শুইয়ে দিয়ে দ্রুত ভিড় ঠেলে এক স্বনামধন্য হসপিটালে পৌঁছায়। এই হসপিটালে আদিরের অনেক চেনা জানা লোকজন রয়েছে। যথারীতি এখানকার সবচেয়ে বেস্ট ডক্টরকে তার জন্য ডাকা হয়। কিন্তু হসপিটালে আদিরের চেনা জানা সকলের মনেই এক নিগূঢ় সন্দেহ ঘুরপাক খাচ্ছে। গম্ভীর নিরেট স্বভাবের এই আদির রায়ন কেন এই মেয়েটির জন্য এত উতলা হয়ে উঠেছে? মেয়েটির বয়সও যথেষ্ট কম। সে কি আদিরের আত্মীয় নাকি ভিন্ন কোনো সম্পর্ক রয়েছে? ডক্টর এসে তিতিকার চেক আপ করে খুব বেশি গুরুতর কিছু না হলেও শুরুতে ডাক্তার বুঝে যায় ঠিকমতো খাওয়া দাওয়া না করেই তার এই দশা। পালস অত্যন্ত ধীর গতিতে চলছে। ওদিকে আদিরও যেন ক্রমশ অস্থির হয়ে উঠেছে। এটা কেমন অনুভূতি তার জানা নেই। তবে তার এই মুহূর্তে কোনো কিছুই ভালো লাগছে না। নিজেকে সম্পূর্ণ হিতেহিত জ্ঞান শূন্য মনে হচ্ছে। ডক্টর তিতিকাকে স্যালাইন লাগিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। আদির কেবিনের বাহিরে চুপচাপ চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। পরনের ফর্মাল ড্রেসও অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে, কিন্তু সেসবের দিকে আদিরের কোনো ধ্যান নেই। সে তিতিকার চিন্তায় মগ্ন। ডক্টর রুম থেকে বের হতেই আদির দ্রুত অস্থির স্বরে বলল, ডক্টর ও ঠিক আছে? ডক্টর আদিরের পরিচিতি, যার দরুন সে আদিরের এমন অস্থিরতা দেখে খানিকটা অবাক হয়। তবুও সে আদিরকে আশ্বস্ত করতে বলল, জি চিন্তার কোনো কারণ নেই, আশা করা যায় খুব দ্রুতই জ্ঞান ফিরবে তার। কিন্তু আমার আপনাকে পেশেন্টের ব্যাপারে আরও কিছু বলার রয়েছে। ডক্টরের অভিব্যক্তিতে আদির খানিকটা স্থির হয়, যেন তিনি গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছে। এদিকে ডাক্তারও খুব বেশি ভনিতা না করে তিতিকার হেলথ কন্ডিশনের ব্যাপারে
সবটাই জানিয়ে দেয়। সন্ধ্যা নেমে এসেছে বহুক্ষণ পূর্বে। একটা নিরিবিলি নির্জন রেস্টুরেন্টের একদম শেফিসের দিকের এক কোণে চুপটি করে বসে রয়েছে তৃতিকা, আর সম্মুখে বসে গম্ভীর্য নিরেট ব্যক্তিত্বের আদির রায়ান। তিতিকার সামনে এক গাদা খাবার সাজিয়ে গুছিয়ে রাখা, পুরো টেবিল ভর্তি হয়ে গিয়েছে এতগুলো খাবার দিয়ে। কিছুক্ষণ পূর্বে ওয়েটার এসে এত সব খাবার রেখে গিয়েছে, অথচ একটা কিছু মুখে তুলছে না সে। তার মাঝে অস্বস্তি ও সংকোচবোধ মিশ্রভাবে অনুভূত হচ্ছে। হসপিটাল হতে ছাড়া পেয়েছে খানিকক্ষণ আগেই, আর সেখান থেকে আদির সোজা তাকে এখানে নিয়ে এসেছে। এদিকে তিতিকার জ্ঞান ফেরার পর হতে হতভম্ব হয়ে বসে রয়েছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। শুরুতেই নিজেকে হসপিটালে স্যালাইন লাগানো অবস্থায় দেখে চমকাই, পরক্ষণেই আবার আদিরের সকল গম্ভীরপূর্ণ কাজকর্মে। তার সাথে ঠিকমতো এখন অবধি একটা কথাও বলেনি আদির, অথচ কিভাবে তাকে এক প্রকার জোর করে এখানে সেখানে নিয়ে বেড়াচ্ছে। তিতিকা বারংবার টেবিলের নিচে তার পা জোড়া একে অপরের সাথে ঘষাঘষি করছে। এটা সংকোচবোধ অথবা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েই কিংবা নিজের পায়ে কোনো প্রকার জুতো না থাকায়, মূলত দুটো কারণেই তার এই দশা। তার জুতো জোড়া কোথায় তার তৃতিকা জানে না। জ্ঞান ফেরার পর হতে সোজা হসপিটাল থেকে এখানে অবধি সে এভাবেই খালি পায়েই ঘুরে বেড়াচ্ছে। আদিরকে কিছু বলতে চেয়েও বলার সাহস পায়নি, কোনোভাবেই যেন স্বাভাবিক হয়ে উঠতে পারছে না। এদিকে তৃতিকা খাচ্ছে না দেখে আদির একবার আশেপাশে নজর বুলিয়ে নেয়। না, এই সময় এই রেস্টুরেন্টে সেভাবে কেউ নেই বললেই চলে। তাহলে তৃতিকা এত কিসের সংকোচবোধ করছে? সে কি তবে তার জন্যই এমন ভাবে? আদির এমন কিছু ভাবতে ভাবতেই কপালটা খানিক কুঁচকে ফেলে। মাথা নুইয়ে বসে থাকি তিতিকার উদ্দেশ্যে অকপটে আওড়ায়, মিস তৃতিকা। আদির শুধু এইটুকু নিরেট স্বরে আওড়াতে তিতিকা আচমকা চমকে ওঠে, কিঞ্চিত মাথা উঠিয়ে ঠোঁট কামড়ে চুপচাপ বসে থাকে। এদিকে আদির ভারী শ্বাস ফেলে, তাকে তীক্ষ্ণ নজরে একবার পর্যবেক্ষণ করে, পরক্ষণেই আবার গাম্ভীর্যের সহিত বলে ওঠে, কি সমস্যা? খাচ্ছেন না কেন? আদির হঠাৎ তার সাথে এমন রাগান্বিত স্বরে ওদিকের ফলিয়ে কথা বলছে কেন তা তিতিকে ঠিক বুঝতে উঠে পারে না। সে তো তার জন্যই অস্বস্তি বোধ করছে। না জানি রাস্তায় কিভাবে অবচেতন হলো, আর আদিরকে কত সমস্যাই না পোহাতে হলো। এসব নিয়েই তার যত সব অস্বস্তিবোধ। কেননা নিজের এমন দশায় সে নিজের প্রতিই বিরক্ত। তিতিকে নিজের তটস্থ করতে আরও বেশি স্থির হয়। এত সব নতুন নতুন খাবার দেখে সে আরও বেশি তালগোল ফাঁকিয়ে ফেলেছে। লোকটা রেখে কোনটা খাবে তাই বুঝে উঠতে পারছে না। আবার এগুলোর স্বাদই বা কেমন হবে তা নিয়েও তার তীব্র সন্দেহ জেগেছে মনে। তিতিকে কিছুটা সময় ভাবা চিন্তার পর আদির উদ্দেশ্যে নিষ্প্রিয় বলল, আমি কিছু খাবো না। তিতিকার ইতস্ত স্বরে আদির গম্ভীর কণ্ঠে বলে, আমি আপনার মতামত জানতে চাইনি, খেতে বলেছি। তিতিকা যেন এবার বেশ খানিকটা আশ্চর্য হলো। সে তো বললই সে কিছু খাবে না, তাহলে এই লোক এভাবে জোর কেন করছে? কোনো অফিসের বস নিশ্চয় তার এমপ্লয়ির সাথে এভাবে আচরণ করে না, অথচ ইনি তো। তিতিকা এসব ভাবতে ভাবতেই ভারী শ্বাস পেলে। আদির একে তো তাকে জোর করে কিছু না বলেই এখানে নিয়ে এসেছে, আবার তাকে কিছু জিজ্ঞেস না করেই এতগুলো খাবার অর্ডার করেছে। সব মিলিয়ে তিতিকে ভীষণ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে আদিরের এমন আচরণে। এদিকে আদির যেন এবার বেশ বিরক্ত হলো। সেই বিরক্তিতে টেবিলের উপর একটা কাটা চামচ নিয়ে তা আদি অনবরত ঠক ঠক শব্দ করতে লাগলো। এদিকে তৃতিকার বিষয়টা খেয়াল করা মাত্রই কিঞ্চিত ডুব গেলে। বেশ শেষমেশ নিজের দ্বিধাদ্বন্দ্বের মাঝে এসে নিজের পছন্দ মতো কিছুটা খাবার মুখে তুলে নেয়। তৃতিকা ধীরে ধীরে খাবার চিবাচ্ছে আর মাঝে মধ্যে আদিরকে আর চোখে দেখার চেষ্টা করছে। আদির ফলক্ষীনভাবে তীক্ষ্ণতার সহিত তার দিকেই তাকিয়ে, যার ফলে তিতিকা সেও কিছু বলতে পারছে না। শুধু চুপচাপ যেটা ভালো লাগছে সেটাই খেয়ে চলেছে। এরই মধ্যে আবার আদির তিতিকার উদ্দেশ্য বলে উঠল, আজ ভার্সিটিতে যাননি কেন? আদিরের কথায় তৃতিকা আচমকা কেসে ওঠে। সে যে ভার্সিটিতে যায়নি এটা আদির কোথায় থেকে জানলো, আর সে কেনই বা এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করছে? না, আদিরকে কোনো মতে স্বাভাবিক লাগছে না, কিছু তো একটা গড়বড় রয়েছে। তিতিকা খাবারটা কোনো মতে গিলে নিয়ে আওড়ায়, আমি আজ ভার্সিটিতে যাইনি এটা আপনি জানলেন কি করে? আদি তিতিকার দিকে গাম্ভীর্যের সহিত তাকিয়ে থাকতে থাকতেই বলল, আজ অফিসে অনেক আগেই চলে এসেছিলেন, তাই মনে হলো আজ হয়তো আপনি ভার্সিটিতে যাননি।
তিতিকে এবার আরেক দফায় বিস্মিত হয়। সেই বিস্ময়ের সাথে মনে মনে আওড়ায়, কি লোক রে বাবা, আমি যে আজ আগেই অফিসে এসেছি এটাও ইনি নোটিস করেছে। এমন লোকের হয়ে কাজ করতেও যান হাতে নিয়ে চলতে হবে। মনে মনে এই কথা বললেও তিতিকা মুখে বলল, জি, আজ ভালো লাগছিল না দেখে আর ভার্সিটিতে যাওয়া হয়নি। তিতিকার কথা শুনে আদির খানিকক্ষণ সময়ের জন্য থামে, পরক্ষণেই আবার একই সুরে বলে ওঠে, আপনি বাড়িতে খাওয়া দাওয়া ঠিকমতো করেন না। পুনরায় এমন প্রশ্নে তিতিকা বোকা বনে যায়। তবু আদিরের প্রশ্নের উত্তরে ইতস্তস্বরে বলল, জি মানে করি তো। মিথ্যে বলবেন না, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করলে আপনাকে আজ রাস্তা থেকে অবচেতন অবস্থায় তুলে নিয়ে আমায় হসপিটালে যেতে হতো না। ডক্টর খুব স্পষ্টভাবেই বলে দিয়েছে আপনি বাড়িতে একদমই খাওয়া দাওয়া করেন না। এভাবে চলতে থাকলে দুদিন পর রাস্তায় মরে পড়ে থাকবেন। ভাববেন না তখনও আমি আপনাকে কোলে তুলে নিয়ে এভাবে ছুটোছুটি করব। আদিরের এমন কথাবার্তা শুনে তিতিকে পুনরায় বিষম খেল। আদিরাজ এসব কেমন বিহেভিয়ার করছে, সবই যেন অদ্ভুত লাগছে। তার চেয়েও বেশি আশ্চর্যের ব্যাপার হলো আদিরের শেষ কথাটা। এর দ্বারা সে কি বোঝাতে চাইল? অবচেতন অবস্থায় আদির তাকে কোলে নিয়েছিল? কি অসম্ভব! তিতিকে সব কথা মনে মনে আওড়ালেও এই কথাটা সে মুখ ফসকে জোরেই বলে ফেলল। যথারীতি আদিরও কপাল কুঁচকে তার উদ্দেশ্য বলল, কি অসম্ভব? মানে কিছু না। তিতিকে যেন বারংবার একটার পর একটা ঝামেলায় পড়ে যাচ্ছে। এবারে সে বিষয়টা কোনো মতে কাটিয়ে দিয়ে চুপচাপ খেতে লাগলো। তবে সে একা একা খাচ্ছে বিদায় ভদ্রতার খাতিরে সে আদ্রির উদ্দেশ্য বলল, স্যার আপনি কিছু খাবেন না? না। অকপটে বলা একটি উত্তরে তিতিকা আর কথা বাড়ায় না। সে তার প্রয়োজন মতো খেয়ে নিয়ে বলে, আমার খাওয়া শেষ। তিতিকার কথা শুনে আদির টেবিলের খাবারগুলোর দিকে নজর দেয়। খুব সামান্য পরিমাণেই খাবার খেয়েছে সে, যার ফলে আদির খানিকটা অবাক স্বরে বলে, মাত্র এটুকুই? এটুকুই মানে? আর একটু কিছু খেলে পেট ফেটে মরে যাব আমি। আচ্ছা ঠিক আছে, আপনাকে মরতে হবে না, চলুন এবার। কোথায় যাব? বাড়ি যাবেন না? ও হ্যাঁ, যাবই তো, কিন্তু আপনাকে আর কষ্ট করতে হবে না। বাড়ি অবধি আমি এখন একাই। তিতিকার কথা শেষ হতে না হতেই আদির দমকের স্বরে বলে ওঠে, বেশি বুঝবেন না, যা বলছি চুপচাপ তাই করুন। আদিরের এহেন কথার পর তিতিকার আর কিছুই বলার নেই। তবে তার জুতোর কথা মনে পড়তে পরক্ষণে সংকোচ বোধ করতে লাগলো। আজকের মতো জুতো ছাড়া নয় বাড়ি চলে যাবে, কিন্তু আগামীকাল কি করবে? তাছাড়া তার সেই জুতো কোথায় রয়েছে সেটাও তো জানে না। তাহলে সেই জুতো জোড়াই ঠিক করে নিলে তার আরও 6 মাস কেটে যাবে। এদিকে আচমকা তিতিকার অস্বস্তি বোধ আদিরে কিছু বলতে চেয়েও আর বলে না। তার আচমকা কিছু মনে পড়তে সে দ্রুত ফাঁস থেকে একটা শপিং ব্যাগ বের করে এবং তার ভেতর থেকে এক জোড়া কালো রঙের ব্র্যান্ডের ফিমেল জুতো বের করে নিজের চেয়ার থেকে উঠে এসে তিতিকার সামনে এসে দাঁড়ায়। আচমকা আদির কী করতে চলেছে তা তিতিকা শুরুতেই আন্দাজ করতে পারল না। তবে যখনই দেখলো এমন এক পাবলিক প্লেসে আদির তার সামনে হাঁটু গেড়ে বসেছে, অমনি সে বিস্ময়ে চমকে উঠল। আদির করতে চাইছেটা কি? এরই মাঝে তার নজর পড়ল আদিরের হাতে থাকা সে একজোড়া নতুন জুতোর দিকে। এতক্ষণ এসবের মাঝে এটাই খেয়াল করা হয়নি। কিন্তু আপনি কি করছেন এসব? তিতিকা কথায় আদির কোনো পাত্তা না দিয়ে তার চেয়ারটা আচমকা একপাশে ঠেলে তিতিকাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং পরক্ষণে তিতিকার ডান পাটা আলতোভাবে নিজের হাঁটুতে তুলে নিয়ে একটা জুতো পরিয়ে দেয়। একই সাথে বাম পায়ের জুতোটাও সে নিপুণ কৌশলে তিতিকার পায়ে পরিয়ে দেয়। এদিকে তিতিকার বিস্ময়ের জবাব বন্ধ হয়ে গিয়েছে। অসুস্থ দুর্বল শরীর অনবরত মৃদুভাবে কাঁপছে। এই মুহূর্তে যা ঘটে গেল তা কি আদৌ সত্যি নাকি তার ভ্রম? তিতিকার এমন বিস্ময়ের মাঝে আদির বসা হতে সোজা হয়ে দাঁড়ায় এবং তিতিকার পায়ের দিকে তাকিয়ে বিস্তৃত মুচকি হেসে বলল, একদম পারফেক্ট, বেশ মানিয়েছে তো। তিতিকে স্তব্ধ মূর্তির ন্যায় বসে রয়েছে। অন্যদিকে আদিরের মাঝে বিশেষ কোনো হেলদোলি নেই। তিতিকার পায়ে জুতো জোড়া বেশ মানিয়েছে বিদে সে যেন অনেক বেশি খুশি, যার স্পষ্টতা তার চোখে মুখে অনিমিষেই ফুটে উঠেছে।
আদির উঠে এসে পুনরায় নিজের জায়গায় বসলো। এদিকে তিতিকা এখন স্তব্ধ হয়ে মাথা নুইয়ে নিজের পাঁজরা দেখে চলেছে। মাথাতেই যেন ঢুকছে না এটা কি হলো এই মুহূর্তে। আদির তার পরিচিত কেউ নেই, একই সাথে না কোনো বিশেষ ব্যক্তি। নাম করা একটা কোম্পানির বস হয়ে কিভাবে সে অফিসের সামান্য এক এমপ্লয়িকে এভাবে লোক সমাগমের মাঝে হাঁটু গেড়ে বসে জুতো পরিয়ে দেয় কিভাবে? এটাও কি আদৌ স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য? তিতিকে আলগোছে মাথা তুলে একবার চারপাশটায় চোখ বুলিয়ে নেয়। না, কেউ তাদের দেখেনি। যে অল্প কয়েকজন রয়েছে তারা সকলেই নিজেদের মাঝেই ব্যস্ত। তবে এই মুহূর্তে ঘটে যাওয়া বিষয়টি যেন তিতিকে কোনোভাবেই মেনে নিতে পারল না। সে আদিরের দিকে এক পলক তাকিয়ে দেখে সে একদম নির্বিকার বসে খাবার খাচ্ছে, অথচ বিষয়টা তো এতটাও স্বাভাবিক নয় যতটা আদির স্বাভাবিক রয়েছে। রাতের নির্জনতা ব্যাত করে গাড়ির শাঁসা করে এগিয়ে যাচ্ছে। আদির নিজের মতো ড্রাইভ করছে, আর পাশে চুপচাপ তৃতিকা বসে রয়েছে। তিতিকার অভিব্যক্তি সম্পূর্ণ নিস্তব্ধ। নিজের মনের মাঝে চলা হিসেব যেন কোনো মতেই মিলছে না। তিতিকা সর্বদা এটাই ভাবছে সে ভুল পথে এগোচ্ছে, সেই কারণ জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, যার প্রতিকার এই মুহূর্তে না করলে পরবর্তীতে অনেক বেশিই দেরি হয়ে যাবে। আদির বাহিরে খেয়ে অভ্যস্ত, সে চৌধুরী ম্যানশন খুব কমই যায়। এমনিতে সে আলাদা করে নিজের ফ্ল্যাটেই থাকে, বিদায় বেশিরভাগ সময় নিজে ইচ্ছেতেই বাহিরের খাবার খেয়ে দিন পার করে, যদি এটা তার কাছে খানিকটা বিরক্তিকর। কিন্তু নিজে রান্না করার মতো লোক সে নয়, ওসবে তার বিন্দুমাত্র ধৈর্য নেই। একই সাথে রান্নার জন্য কোনো লোক এসে তার বাড়িতে ঘুরঘুর করবে, এটাও তার পছন্দ নয়। মূলত এ কারণে সব থাকার পরও সে একজন সাদামাটা সিঙ্গেল মানুষের মতোই জীবনযাপন করে। আর আজ তিতিকার জন্য অনেকগুলো খাবার অর্ডার দিলেও তিতিকা খুব সীমিতই খেয়েছে, যে কারণে সেও খানিকটা বেশ পেট ভরে খেয়ে বাকিটা পার্সেল করে তিতিকার জন্য নিয়ে এসেছে। কিন্তু তিতিকার এমন নিস্তব্ধতা তার বেশ অদ্ভুত লাগছে। মনে মনে ভাবতে শুরু করেছে, তখন ওভাবে জুতো পরিয়ে দেওয়াটা আদৌ ঠিক হলো কিনা। বিষয়টা হয়তো বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তিতিকা তার পূর্ব পরিচিত হলেও তিতিকা তো আর জানে না আদিরকে, সেক্ষেত্রে অচেনা ব্যক্তির কাছ থেকে। আচ্ছা, সে কি এজন্য তিতিকার কাছে মাপ চাইবে, নাকি কিসের মাপ চাইবে? মাপ চাওয়ার তো প্রশ্নই ওঠে না। আদির ড্রাইভ করতে করতে নিজের কথারই বেড়াজালে পেঁচিয়ে গেল। এটা কেমন দ্বিধাদ্বন্দ্বে পড়ল। তার মতো মানুষ এইটুকু বিষয়ে কারো কাছে কখনোই মাপ চাইবে না, কিন্তু তৃতিকা যদি সে ঘটনার বসে ভিন্ন কিছু ভেবে বসে। আদির এসব ভাবতে ভাবতেই নিজের প্রতি বিরক্ত হলো। পরক্ষণে ভারী শ্বাস ফেলে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা, আর ইউ ওকে? আদিরের সামান্য কথায় তিতিকা আচমকা চমকে উঠল। সে নিজের বেখেয়ালি ভাবনায় মগ্ন ছিল বিদায় এই দশা। কিন্তু তার চমকানোয় আদিরের কপাল আরও বেশ খানিকটা কুঁচকে যায়। সে আবারও তিতিকার উদ্দেশ্যে বলে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আদিরের কথায় তিতিকা আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, না, আমি ঠিক আছি স্যার। তিতিকার ইতস্ত অভিব্যক্তিতে আদিরও আর কথা বাড়ায় না। তিতিকা নিজ ইচ্ছেতে বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু অসুস্থ বিদায় আদির নিজেই জোর করে তার বাড়ির ঠিকানায় নিয়ে যাচ্ছে। এভাবে আরও কিছুটা দূর যাওয়ার পরে আদিরের কিছু একটা মনে পড়তে সে তিতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা। তিতিকার মাথাটা ঝিমঝিম করছে, অদ্ভুত এক ক্লান্তি এখনো তার সর্বাঙ্গ জুড়ে। এই ভাবনাতে সে আনমনে জবাব দেয়, জি। তৃতিকা, আপনার বাবা মা কোথায়? নেই। ও, তার মানে আপনি এই শহরে একাই? আমি শুধু এই শহরে একা নই, আমি পৃথিবীর সর্বস্তরে সর্বদাই একা। তিতিকার আনমনে বলা এহেন কথায় আদির মুখ ফিরিয়ে তার দিকে তাকায়। খানিকটা সন্দিহান স্বরে কিছু বলে ওঠার পূর্বে তিতিকা আবারও বলে, আমার বাবা মা আর এই পৃথিবীতে নেই, তাই নিজেকে পুরোপুরি নিঃস্ব বললেও ভুল হবে না। তিতিকা এইটুকু বলে থামতে আচমকা আদিরের গাড়ি থেমে যায়। হঠাৎ থমকে যাওয়ায় জাকুনিতে
তিতিকার সম্মুখে হেলে পড়তেও নিজেকে সামলে নেয়, একই সাথে নিজের আনমন অভিব্যক্তি হতেও বেরিয়ে আসে। এদিকে আদির হঠাৎ তেমন কাজ করায় নিজেও কিছুটা ইতস্তত হয়। তার কাছে তিতিকার বলা কথাটা বেশ বিস্ময়কর লেগেছে, যেন সে এমন কিছু কখনোই আশা করেনি। আম সরি। আদির এটুকু বলে পুনরায় ব্যস্ত ভঙ্গিতে নিজের গাড়ি স্টার্ট করে। অন্যদিকে তিতিকাও আর কিছু বলে না, কিছু না বলে নিজেকে সামলায়। তবে আদিরের মন মস্তিষ্ক এখনো নিষ্পিস করছে তিতিকাকে একটি বিশেষ বিষয়ে জিজ্ঞেস করতে। ফলস্বরূপ সে নিজেকে দমিয়ে রাখতে না পেরে তিতিকার উদ্দেশ্যে বলল, মিস তিতিকা, আমার আপনাকে একটা বিষয়ে। আদিরের কথা শেষ না হওয়ার পূর্বে আচমকা তিতিকা বলে ওঠে, স্যার, এটাই আমার বাড়ির রাস্তা, ওই যে ওখানেই নামিয়ে দিলে ভালো হয়। তিতিকার কথা শুনে আদিরের ধ্যান তিতিকার ইশারা মতো রাস্তার দিকে চলে যায়। একদম ঘন কালো গুটগুটো অন্ধকার রাস্তা, চারপাশে আবহাওয়া বেশ অদ্ভুত। জায়গাটা শহর হতে বেশ দূরেই বলা চলে। রাতের বেলায় রাস্তার ধারে যা কয়েকটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে, সেগুলো আবার বেশিরভাগই নষ্ট। আদির ভারী শ্বাস ফেলে তিতিকার কথা মতো তাকে তার বাড়ির সামনে এসেই গাড়ি থামায়। তিতিকাও আর দেরি না করে গাড়ি হতে নেমে পড়ে। এতক্ষণ বসে থেকে এখন হঠাৎ উঠে দাঁড়াতে তার হাত পা মস্তি ঝিমঝিম করে উঠল। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করলো। এদিকে আদিরও গাড়ি হতে নেমে পড়ে। তবে তিতিকা বেখেয়ালি পড়ে যেতে নিলে আদি তৎক্ষণাৎ তার হাতটা পাশ হতে শক্ত করে ধরে বলল, তৃতি, সাবধানে চলুন। আচমকা আবারও এমন ঘটনায় তিতিকা পুনরায় স্তব্ধ। সে নিজেকে সামলে নিয়ে দাঁড়াতে আদি তার হাত ছেড়ে দেয়। একই সাথে তিতিকাও তার উদ্দেশ্যে কিছুটা জোরপূর্বক মুচকি হেসে আওড়ায়, ধন্যবাদ স্যার, আমি আসছি। অন্য সময় হলে হয়তো তৃতিকা তাকে তার বাসার ভিতরে আসতে বলতো, কিন্তু আজকের ঘটনার পরে সে মোটেও এমন কিছু চায় না। অন্তত আদির এমন কেউ নয় যে তাকে তার একা বাসায় আসার আমন্ত্রণ জানানো যাবে। তবে আদিরের কিছু একটা মনে পড়তে এসে ব্যাকসিট থেকে কয়েকটা ব্যাগ এনে তিতিকার হাতে ধরিয়ে দেওয়ায় উদ্বিগ্ন হয়ে বলে, তিতিকা, এগুলো নিয়ে যান। তিতিকা যেতেই নিয়েছিল। আচমকা আদিরের কথায় পাশে ফিরে তাকিয়ে দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আদিরের হাতে অনেকগুলো ফলমূল আর খাবারের ব্যাগ। আর তার আর বুঝতে বাকি রইল না মাঝ রাস্তায় আদির কেন ফলমূলের দোকানে গিয়েছিল। সে ভেবেছিল তার পরিবারের জন্যই হয়তো, কিন্তু এখন তো দেখছি পুরো ভিন্ন ঘটনা। তিতিকা খানিকটা দ্বিধা সরিয়ে বলেন, স্যার, কিছু মনে করবেন না, কিন্তু আমার এসবের প্রয়োজন নেই। আমি এসব খাওয়া পছন্দ করি না। তিতিকার কথায় আদির যেন খানিকটা অবাকই হয়। একই সাথে তার কণ্ঠে ফুটে উঠে কর্তব্যপরায়ণতা। আপনার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না, নিতে বলেছি নিন। সাথে এও স্পষ্ট করে বলছি, আজ বাদে কাল যেন আবার আপনাকে রাস্তায় পড়ে থাকতে না দেখি। আদিরের কথায় তৃতিকা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমনিতেই শরীরে ভালো না, তার মাঝে এই লোকের এমন কথাবার্তায় সে প্রতিনিয়ত আশ্চর্য হচ্ছে। তৃতিকে কিছু বলার পূর্বে আদির এক প্রকার জোর খাটিয়ে তিতিকার হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলল, নিজের যত্ন নেবেন, শুভরাত্রি। এই বলে সে গাম্ভীর্যের সহিত তার গাড়িতে গিয়ে বসলো। অতঃপর ডানে বামে কোনো কিছুরই তোয়াক্কা না করে গাড়িটি নিয়ে সোজা তার গন্তব্যে রওনা হলো। আর এদিকে হতবিহ্বল হয়ে তৃতিকা আদিরের গাড়িটাকে পেছন হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। বেশ অনেকটা রাত হয়েছে। তিতিকের চোখে আজ কয়েকদিনের ন্যায় কোনো ঘুম নেই। শরীর ভর্তি ক্লান্তি, অথচ সে নির্গম অস্তিত্বের ন্যায় রাত কাটাতে মগ্ন। তিতিকার বসা কিংবা শোয়ার জায়গায় হলো তার আধভাঙা বিছানা। বরাবরের মতো সেখানে বসে দু হাঁটুর মাঝে মুখ গুজে সে কিছু একটা গভীর মনে ভেবে চলেছে। রাত হলেই যেন তার মন মস্তিষ্ক রাজ্যের চিন্তা নেমে আসে। তিতিকার সামনে আদিরের দেওয়া সেই খাবারের ব্যাগগুলো সে ওসব খুলেও দেখার প্রয়োজন মনে করেনি। অন্যদিকে কালো রঙের জুতো জোড়াও তার ছোট্ট ট্রাঙ্কের উপর নতুন কাপড় দিয়ে মোড়ানো, যেন সেটা এখন সাজিয়ে রাখার নেই কোনো বস্তু। এদিকে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভার্সিটির সিনিয়রদের বই খাতা। মনের তীব্র অশান্তি নিয়েও বেশ খানিকটা লিখেছে সে,
কিন্তু এর চেয়ে বেশি লেখার মন মানসিকতা তার নেই। অসহ্য লাগছে তার এসব করতে, যদিও কালই শেষ দিন ভার্সিটিতে সিনিয়রদের দেওয়ার সময় অনুযায়ী, কিন্তু তিতিকে আপাতত সেসবের কোনো তোয়াক্কা করছে না। সে তো ব্যস্ত তার হিসেব মেলাতে। এরই মাঝে তিতিকা তার মন মস্তিষ্কে চলা নানান মিশ্র অনুভূতি নিয়েই বিড়বিড়িয়ে বলতে লাগলো, না, প্রয়োজনে এই চাকরি আমি কালই ছেড়ে দেব, কিন্তু আমি কখনোই চাই না আমার জন্য কারো জীবনে অশান্তি হোক। মিস্টার আদির রায়ান আমার বিশেষ কেউ নয় যে সে আমাকে ওভাবে অন্তত সবার মাঝে জুতো পরিয়ে দেবে। এই অধিকার তার নেই। কোনোভাবেই আমি এমন একটা বিষয়কে নর্মালাইজ করতে পারি না। এছাড়া ওনাকে আমি শুধুমাত্র একজন অফিসের বস হিসেবেই গণ্য করেছি। যেখানে তার নিজের স্ত্রী সন্তান রয়েছে, সেখানে তিনি আমার সাথে কিভাবে এই ধরনের আচরণ করেছি? আমি কি তার মেয়ের বয়সী যে তিনি আমার সাথে? আর এমনিতেও কেই বা তার মেয়ের বয়সী কারোর সাথে এরূপ আচরণ করবে? আমি যা আন্দাজ করছি তাই যদি সত্য হয়, তবে করবে না আমি এই চাকরি। প্রয়োজনে না খেয়ে মরবে, তবুও না। আর যাই হোক, ইয়াশিশানের মতো মানুষ দুটোর জীবন আমি জেনে বুঝে নষ্ট করতে পারি না। বেঁচে থাকলে আগামীকালই আমি অফিসে গিয়ে নিজের রিজাইন লেটার দিয়ে আসবো। এটাই আমার লাস্ট ডিসিশন। কৃতিকা ভার্সিটিতে প্রবেশ মাত্রই সেই তথাকথিত পরিচিত সিনিয়রদের দেখা মিলল। দলবল নিয়ে তারা কৃতিকাকে দেখা মাত্রই এগিয়ে এলো, যেন সকলে তারই অপেক্ষায় ছিল। তিতিকা অবশ্য আজ তাদেরকে দেখে মোটেও ঘাবড়ে গেল না। ওদিকে তারা তিতিকার কাছে এসে শুরুতে নোট খাতাগুলো চেয়ে নেয়, এসব আজই তাদের লাগবে। কিন্তু তিতিকা তার ব্যাগ হতে খাতাগুলো বের করে তাদের হাতে দিতেই যেন মূল বিপত্তি বাঁধে। এই মেয়ে, এসব কি? তোমাকে না বলা হয়েছিল সবগুলো নোট? তাদের মাঝে বলা একজনের কড়া কণ্ঠস্বর। তিতিকে উল্টো তীক্ষ্ণ স্বরে বলল, দুঃখিত, আমি অসুস্থ ছিলাম, তাই সবগুলো নোট কমপ্লিট করা সম্ভব হয়নি। আপনারা বেরোন, এসব অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন। এই বলে তিতিকা স্থান ত্যাগ করতে নিল। আচমকা তার পাশ হতে এক ছেলে তিতিকার হাত শক্ত করে চেপে ধরে। তোমার সাহস তো কম না? একে তো ঠিকঠাক কাজ করেনি, আর এখন আমাদেরকে শেখাতে এসেছ আমরা কি করব আর না করব? তিতিকার হাত ধরা সে বেশ ক্ষিপ্ত। এক প্রকার হাতটার রাগের বশত ছুঁড়ে ছাড়িয়ে নিয়ে বলল, ভার্সিটিতে এমন কোনো রুলস নেই যে জুনিয়ররা সিনিয়রদের কথা মতো এভাবে নোট করে দেবে। এরপর কখনো আমাকে বিরক্ত করলে সোজা কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করব। এই বলেই তিতিকে সরাসরি জায়গা ত্যাগ করে। অন্যদিকে পিছন হতে সবগুলো সিনিয়র তার দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে থাকে। তিতিকার মন মেজাজ আজ বেশ গরম। বিদেশে নিজেও জানে না কার সাথে কিভাবে কথা বলেছে, আর এখন এসব নিয়ে ভাবতেও চায় না। তবে সিনিয়রদের মাঝে এক বলিষ্ঠ দেহের উজ্জ্বল শ্যামলাবর্ণের ছেলে হিসিসি আওড়ায়, তোমাকে তো আমি দেখে নেব মেয়ে, এমন হাল করব তোমার? বিড়বিড় এইটুকু বলতে না বলতে সে অদ্ভুতভাবে শয়তানি হাসিতে তির্যক হাসে। আদির তীব্র মনোযোগে তার ফাইলগুলোর মাঝে ডুবে রয়েছে। আশেপাশের কোনো কিছুতেই তার ধ্যান জ্ঞান নেই। তার ফিয়ে কিছু সময়ের জন্য ছুটিতে গিয়েছে, যার ফলে এখন তাকে সব কাজেই কিছু বেশি সময় নিয়ে করতে হচ্ছে। কিন্তু এতে আদির মোটেও বিরক্ত নয়। কাজ করতে তার বরাবরই ভালো লাগে। বরাবরের মতো আদি তার রুমে একাই বসে কাজ করছিল। একই সাথে কাজের ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে ফাঁসি ফিরে তাকাচ্ছে। রুমের ডান পাশে গ্লাস দিয়ে ওপর প্রান্তে সব কিছুই দেখা যায়, বিশেষ করে তিতিকার সেই নির্দিষ্ট টেক্সট। কিন্তু আশেপাশে কোথাও তিতিকাকে নজরে না পেয়ে আদির কিছুটা চিন্তিত। গ্লাসের দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা তার রুমে কারো আগমন ঘটে। আদি সেদিকে না তাকিয়ে তিতিকার ভাবনায় ডুবে থাকে। এদিকে রুমে প্রবেশ করা মাত্রই আদিরকে অন্য দিকে আনমনে ভঙ্গিতে দেখে তিতিকা কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে আদিরের দৃষ্টি অনুসরণ করে ফাঁসি ফিরে তাকাতেই দেখে আদির ঠিক তার ডেস্ক বরাবর তাকিয়ে রয়েছে। এটা দেখা মাত্রই যেন তিতিকার বিস্ময়ে চোখে জল ছেলে এলো। একটা মানুষকে ঠিক কোন পর্যাদার স্থানে বসিয়েছিল, আর সেই লোকটা ঠিক তাকে কোন নজরে দেখে, এটা ভাবতেই যেন রাগে ঘৃণায় গা গুলিয়ে আসছে তার। তিতিকা তার হাতে থাকা রিজাইন লেটারটা আক্রোশে শক্ত করে চেপে ধরল।
নিমিষে সেটি খানিকটা কুঁচকে যায়। গতকালের চিন্তাভাবনা মোতাবেক সে আজ অফিসে এসেছে এই আদিরকে রিজাইন লেটারটা জমা দিয়ে সোজা এই অফিস থেকে চলে যেতে, কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব তার রয়ে গিয়েছিল। আদৌ সে যা ভাবছে তাই ঠিক নাকি কিছুটা ভুল ত্রুটিও থাকতে পারে, তাই তিকে নিশ্চিত হতে পারছিল না। কিন্তু এই মুহূর্তে আদিরকে এহেন অবস্থায় দেখে সে নিজেই হতে যা বাবার তা ভেবে নেয়। এদিকে আদিরের ভাবনা কেটে যেতে সে আচমকা সামনের দিকে ফিরে তাকায়, আর হঠাৎ এই মুহূর্তে তিতিকাকে দেখে যেন কিছুটা অপ্রস্তুত হয়। আজকে তো এখন অবধি সে তিতিকাকে কোনো কিছুর প্রয়োজন এখানে ডাকেনি, তাহলে তিতিকা হঠাৎ আজ আগেই কেন তার কাছে এসেছে? তিতিকা আসুন। আদির ইতস্তবোধ তিতিকার কাছে স্পষ্ট। আদির একদিন তাকে মিস তিতিকা বলল, আর এখন সোজা তিতিকার মেজাজ ক্রমশই খারাপ হচ্ছে। তবুও সে চুপচাপ দাঁড়িয়ে নিজেকে সামনে নেওয়ার প্রচেষ্টায় রয়েছে। তার নিরেট অভিব্যক্তিতে আদির কিছুটা অবাক হয়, যেন আন্দাজ করতে পেরেছে কিছুতে একটা ঠিক নেই। তিতিকা, কিছু হয়েছে? আপনি আদিরের কথা শেষ হতে না হতে তিতিকা তার দিকে এগিয়ে যায় এবং তৎক্ষণাৎ আদিরের সামনে একটা লেটার রেখে দিয়ে শটানভাবে দাঁড়িয়ে থাকে। এদিকে আদির তার উদ্দেশ্যে বলে ওঠা, আমি তো আপনাকে এখনো কোনো ফাইল কিংবা পেপারসের জন্য ডাকিনি, তাহলে এটা কি রিজাইন লেটার? তিতিকা রেহেন নির্বিকার কথায় আদি বিস্ময়ে তার দিকে তাকায়। তিতিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় তার দিকে চেয়ে, তার মাঝে বিশেষ কোনো হেলদোল নেই। দুজনের মাঝে কিছু সময়ের জন্য ফিনপতন নীরবতা চলল। আদির গাম্ভীর্যের সাথে একবার তিতিকার দেওয়া লেটারটা চেক করে দেখতেই তার কপালে বাজ পড়ে। পরক্ষণেই সে তিতিকার উদ্দেশ্যে বারিকি কণ্ঠে বললে, এসব কি মিস তিতিকা? এসবের মানে কি? আদিরের আচমকা রাগান্বিত গম্ভীর কণ্ঠে তিতিকা মোটেও ঘাবড়ায় না। সে যথেষ্ট তীক্ষ্ণ কণ্ঠের জবাব দেয়, এসবের মানে আমি আর এই জবটা করতে চাই না, তাই এটা আমার রিজাইন লেটার। এই পর্যায়ে সে আদির বসা হতে দাঁড়িয়ে যায়। প্যান্টের পকেটে হাত গুজে তিতিকার দিকে গাম্ভীর্যের সহিত এগিয়ে আসে। এবার তিতিকা কিছুটা ভীতু হলেও নিজেকে সম্পূর্ণ শান্ত রাখে। অন্যদিকে আদির তার উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলে উঠল, আপনি কি আমার সাথে মশকরা করতে এসেছেন? পুনরায় আদিরের রেহেন কণ্ঠে তিতিকা শুরুতে কিছুটা অপ্রস্তুত হলেও পরক্ষণে সে কড়া স্বরে জবাব দেয়, নো স্যার, আমি মোটেও আপনার সাথে কোনো প্রকার মজা। জাস্ট শাট আপ। আপনি এখানে জয়েন হবার আগে জানতেন না যে এই অফিসে জয়েন করার পর প্রত্যেক এমপ্লয়িকে মিনিমাম 2 মাস একাধারে কাজ করতে হয়? তাহলে 2 দিন যেতে না যেতে আপনি কোন সেন্সে নিজের রিজাইন লেটার নিয়ে হাজির হয়েছেন? আদির রেহেন উচ্চকণ্ঠে তিতিকা চমকায়, তবে তা সোয়াল শক্ত, তীক্ষ্ণ চোখ জোড়ায় আগুনের ন্যায় খুব। এদিকে আদিরের আচমকা রেগে ওঠার স্বভাব নতুন নয়। অফিসের কাজে তাকে প্রায়শই কঠোর আচরণ করতে হয়, কিন্তু সে প্রয়োজন ভেদে নিজেকে সামলে নিতেও পারে। কিন্তু আজ এখানে আচমকা তিতিকার উপর রেগে যাওয়ায় সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তবুও সে ভারী শ্বাস ফেলে তিতিকার দিকে আরেকটু এগিয়ে যায় এবং শান্ত গম্ভীর স্বরে বলে, এক্সট্রা কোনো সমস্যা থাকলে জানাতে পারেন, কিন্তু এভাবে 2 দিন যেতে না যেতেই আপনি রিজাইন লেটার দিয়ে যেতে পারেন না। তিতিকার দৃষ্টি আজ সম্পূর্ণ আদিরের দিকে। সে মোটেও আজ আদিরের চোখে চোখ তুলে কথা বলতে ভীত নয়। ফলে সে নির্বিকারেই বলে উঠল, সরি স্যার, আমি এই চাকরিটা আর করতে চাই না। এটা আমার জন্য অনেক ভালো একটা সুযোগ ছিল, কিন্তু আমি এই শহরে এসেছি শুধুমাত্র আমার পড়াশোনার জন্য, অথচ এত সব কিছুর মাঝে আমাকে দিয়ে ঠিকমতো পড়াশোনাটাই হচ্ছে না। তাই আমার মনে হয়েছে পড়াশোনার জন্য হলেও আমার এই চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। তিতিকার কথায় আদির কিছু সময়ের জন্য থামে। তিতিকার হাবভাব অদ্ভুত লাগলেও সেই বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে। পরক্ষণেই তিতিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ঠিক আছে, ফাইনটা দিয়ে চলে যেতে পারেন। আচমকা ফাইনের কথায় তিতিকা কিছুটা অবাক স্বরে বলে, কিসের ফাইন? 2 মাসের আগে কেউ স্বেচ্ছায় জব ছেড়ে দিলে তাকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটি ফাইন জমা দিতে হবে, নয়তো অফিসের সিস্টেম মোতাবেক তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এসব কিছুই এমপ্লয়মেন্টে এগ্রিমেন্টে দেওয়া ছিল। এ সকল এমপ্লয়ির মতোই আপনি এগ্রিমেন্টে সাইন করেই এই অফিসে জয়েন করেছেন। আপনার উচিত ছিল সাইন করার পূর্বে সব কিছু একবার ভালো করে দেখে নেওয়া। আদি রেহেন কথা বলতে বলতেই টেবিল থেকে একটা ফাইল তুলে নিয়ে হাতে
তাতে নজর দিয়েছে। এদিকে তিতিকে বেশ কিছুটা অবাক হলো এসব কথাবার্তা শুনে। অবশ্য ভুলটা তারই। প্রথম দিনে রফিক সাহেব তার দিকে এক গাদা পেপারস সে সাইন করিয়েছে, অথচ সে একটাও চেক করে নেয়নি। তিতিকে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে স্বরেই বলল, ফাইনের অ্যামাউন্টটা কত? আদির নির্বিকারে জবাব দেয়, 200,000। মানে? তিতিকের কিঞ্চিত বিস্ময় স্বরে আদির তার দিকে মুখ তুলে নিষ্প্রিয় বলল, মানে 2 লাখ। 2 লাখ? সিরিয়াসলি? এত টাকা আমি কোথায় পাবো? তিতিকা বিস্ময়কর কথাবার্তায় আদির তাচ্ছিল্যের সহিত কিঞ্চিত মৃদু হাসে। পরক্ষণে বারেক স্বরে আওড়ায়, আপনি কোথায় এত টাকা পাবেন তা দেখার বিষয় তো আমার নয় মিস তৃতিকা। পুরো অ্যামাউন্ট অফিসে জমা না করলে আপনার ব্যাপারে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এতে আপনার জেলও হতে পারে। আদিরের কথা বলার ধরন তিতিকার কাছে অতিরঞ্জিত ঠেকলেও অদ্ভুত এক ভয় কাজ করছে নিজের মাঝে। এদিকে বুঝতেও পারছে না তার আদতে কি বলা উচিত। এদিকে আদির পুনরায় বলে, আপনার জন্য একটা অপশন রয়েছে, চাইলে কাজে লাগাতে পারেন। কেমন অপশন? যেহেতু আপনি পড়াশোনার জন্য জব ছাড়তে চাইছেন, সেক্ষেত্রে আপনার টাইমিংটা খানিক পরিবর্তন করা যেতে পারে, কিংবা আপনি চাইলে আরও কম সময়। আদিরের কথা শেষ হয় না, বরং তার পূর্বেই তিত্রিকা বলে ওঠে, প্রয়োজন নেই, আমি সব টাকার ব্যবস্থা করে নেব, আমি এখন আসছি। এ বলেই তৃতিকা সরাসরি কেবিন থেকে বেরিয়ে যায়। এদিকে আদিরও চুপচাপ তার যাওয়ার ফানে এক দৃষ্টিতে চেয়ে থাকে। একই সাথে ঠান্ডা স্বরে আওড়ায়, জানতাম এর মাঝে নিশ্চিত অন্য কোনো ঘটনা রয়েছে। আদিরের সামান্য কিছু কাজ ছিল বিদেশে, চৌধুরী ম্যানশনে আজ আর সঠিক সময়ে পৌঁছাতে পারল না। যদিও সেখানে যাওয়ার তার বিশেষ কোনো আগ্রহ নেই, কিন্তু তিতিকা সেখানে ইয়াসকে পড়ায়, আর এই সুযোগে সে তিতিকার দেখা পাবে। যে সুযোগ আপাতত সে হাতছাড়া করতে চায় না। প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। আদিরের দেরি হলো বিদে সে খানিকটা বিরক্ত। না জানি তিতিকা আজ পড়িয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে কিনা। হাতে সময়ও তো বেশি নেই। আদির গাড়ি ড্রাইভ করতে করতে ভারী শ্বাস ফেলে চৌধুরী ম্যানশনে ফোন করে। আজ শুরুতেই ইয়াসের কণ্ঠ শুনতে পায়, কিন্তু এতে সে খুশি না হয়ে যেন হতাশ হয়। কেননা ইয়াস এই মুহূর্তে তার সাথে কথা বলছে, মানে আজ তিতিকার পড়ানো শেষ। এছাড়া সে আদৌ চৌধুরী ম্যানশনে রয়েছে নাকি চলে গিয়েছে এতেও সে অনিশ্চিত। হেই মামু, তুমি কথা বলছো না কেন? ইয়াসের কথায় আদিরের ধ্যান ভাঙে। সে কিঞ্চিত মুচকি এসে আওড়ায়, বাড়ি কেমন আছো তুমি? আজ তোমার মিস ভালো মতো তোমাকে পড়িয়েছে তো? আদিরের প্রশ্নে ইয়াস খানিকটা গম্ভীর স্বরে দ্বিধা নিয়ে বলে, ওই মিস তেতোকা, সে তো আজ আসেইনি। মাম্মাম ফোন করলে সে বলেছে আমাকে আর তিনি পড়াতে আসবে না। জানো বাড়ি, আমার না অনেক খারাপ লেগেছে। ওই মিস তেতোকা এমন কেন করলো? আমি নাকি অনেক ফসা, কিন্তু আমি তো মিস তেতোকার সাথে একটু দুষ্টুমি করিনি। ইয়াসের কথায় আদিরের কপালে বাজ পড়ে। মনে মনে নিরেটভাবে আওড়ায়, তার মানে উনি আজ ইয়াসকে পড়াতে যাননি। আবার সাহস কত বড়! অফিস ছেড়েছে তিনি। কোন সাহসে এই মুহূর্তে ইয়াসের টিউশনি ছাড়েন? হাউ ডেয়ার শি ডু দ্যাট? মনে মনে রেগে ক্ষিপ্ত হলেও আদির ইয়াসের সাথে স্বাভাবিক স্বরে আর দুটো কথা বলে কল কেটে দেয়। তবে তার মুখশ্রী হতে গাম্ভীর্যের ছাপ সরে না। আদির তৎক্ষণাৎ কি যেন ভেবে গাড়ি ঘুরিয়ে রাস্তা পাল্টে। না, এখন সে আর চৌধুরী ম্যানশন যাচ্ছে, এবার যাবে সোজা তিতিকার আবাসে। আদির প্রচণ্ড দ্রুত গতিতে গাড়ি চালাতে নানান বিষয় ভাবতে শুরু করে, এবং তার ভাবনা চিন্তার শেষ প্রান্তে সে কিঞ্চিত বাঁকা হেসে আওড়ায়, মিসেস তেতোকা রায়ান চৌধুরী, এই মুহূর্তে আপনাকে শায়েস্তা না করলে আপনি ঠিক হবেন না। অপেক্ষা করুন, আমি আসছি। আজ অফিস হতে তিতিকা আগেই বেরিয়ে এসেছে। সময়টা তখন ঠিক বিকেল। ইয়াসকে পড়াতে না গিয়ে সে পাশেই এক বাচ্চাদের পার্কে গিয়ে বসেছিল। প্রায় আধা ঘন্টা সেখানে অতিবাহিত করার পর সে বিরক্ত হয়ে স্থান ত্যাগ করে। কিছুই ভালো লাগছে না। ততক্ষণে সে ইয়াসকে পড়ানোর জন্য মানাও করে দিয়েছে, কিন্তু এবার সে কি করবে? জীবন আগে যেমন অগোছালো ছিল, এখন ঠিকই সেরকম হলো। তিতিকা রাস্তার এক পাশে দিয়ে আনমনে হেঁটে চলেছে, ভাবছে নতুন একটা টিউশনের খোঁজ করতে হবে, আর সেটা খুব শীঘ্রই। কিন্তু মাথার ভেতর হতে এসে চিন্তাটা বের হচ্ছে না।
ছেলেটার সামনে পরীক্ষা, অথচ দুদিন যেতে না যেতেই সে টিউশনিটা এভাবে ছেড়ে দিল। কিন্তু এমনটা না করেও তো উপায় নেই। তার জন্য যদি ইয়াসের পরিবারে অশান্তি হয় এমনটা সে কোনো দিনও চাইবে না। তিতিকার আনমনে হেঁটে চলার মাঝেই আচমকা কেউ একজন তাকে পিছন হইতে এসে জাপটে জড়িয়ে ধরে বলে, হেই তিতিকা। আচমকা এহেন ঘটনায় তিতিকা চমকে ওঠে, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে পাশে ফিরতে দেখে সিমরান দাঁড়িয়ে। সেই সিমরান যাকে সে এই নতুন শহরে কিছু সময়ের মাঝে অপ্রত্যাশিত এক বন্ধু হিসেবে পেয়েছিল। সিমরান এই পথে নিজের গন্তব্যে যাচ্ছিল, আর ঠিক সে সময় তিতিকার ন্যায় কাউকে নজরে পড়তে সে ধরে নেয়। এটাই তিতিকা। সিমরানের হাসি খুশি মুখ দেখে তিতিকার মন ভালো হয়ে যায়। দুজনের এতদিন পর একে অপরকে দেখে বেশ আনন্দিত। ফোন নাম্বার থাকলেও সময় ব্যস্ততার জন্য এর মাঝে আর দুজনের কথা হয়নি। তবে এই মুহূর্তে হঠাৎ একে অপরকে পেয়ে তাদের যেন কথার ঝুলি খুলে গেল। এরপর দুজনে মিলে পুনরায় সে পার্কে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা সহ খাওয়া দাওয়া গল্প করেই নিজেদের বাড়ি ফেরে। এর মাঝে তিতিকাকে তাকে তার সমস্যাগুলি নিয়ে সবটুকু না জানালেও একটা টিউশনের ব্যবস্থা করে দিতে বলে। আর সিমরানও তিতিকার পরিস্থিতি দেখে সাহায্য করতে রাজি হয়, কিন্তু আচমকা চাকরি ছেড়ে দেওয়া কিংবা আদিরির বিষয় নিয়ে তার মাঝে চলা তবে সম্পর্কে কিছুই জানায় না। সে যেন বিষয়টা গোপনে রাখাই উত্তম। শুধু শুধু তার জন্য কারো বদনাম করার কি প্রয়োজন? সে দূরে সরে এসেছে, এটাই তো যথেষ্ট। এসব ভাবতে ভাবতে তিতিকা বাড়ি চলে আসে। আজ ঠিক সন্ধ্যার মাঝামাঝি সময়ে বাড়ি পৌঁছেছে, কিন্তু বাড়িতে রান্না করা নেই। রাতে কিছু খেতে হলে এখান থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তিতিকা তার এই ভাবনা দীর্ঘশ্বাস ফেলে নিচতলার বাড়িওয়ালাদের বাড়িতে যায়। তার আসিফ ভাই সেদিন বলেছিল সেদিন কিছু বাজার সদাই নাকি ওই বাড়ির ফ্রিজে রেখে গিয়েছে। শাকসবজি তো প্রায় সেই, সাহায্যে না হয় একটু মাছ মাংসই রান্না হোক। সন্ধ্যার আহনে এই জায়গার সব্রত এখন ঘন কালো গুটগুটো অন্ধকারে পরিণত হয়েছে। এই একলা ভাবে অন্ধকার সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকতে অদ্ভুত গা ছমছমে শিহরণ তিতিকার অন্তরাল বারংবার ভয়ে ভীতু হচ্ছে। আচমকা ভয় কেন লাগছে তা তিতিকে ঠিক বুঝতে পারল না। বিষয়টিকে সে নিজের ভাড়া বাড়ির হিসেবেই গণ্য করলো। তিতিকে নিজেকে স্বাভাবিক রেখে বাড়িওয়ালাদের গেটে নক করে, কিন্তু ভেতর হতে কারো কোনো সারা শব্দ মেলে না। আচমকা বাড়ির সবাই কোথায় গিয়েছে তা তিতিকা বুঝতে পারল না, কিন্তু দরজায় আরেকবার নক করতে গিয়ে বুঝলো দরজাটা খোলা। সে হাত দিয়ে ঠেলে দরজাটা আরেকটু খুলে মাথা উঁচিয়ে ডাকে, আন্টি আন্টি, বাসায় আছেন? ভেতর হতে কারো কোনো সারা শব্দ নেই। নিচতলার ড্রয়িং রুমটাও কেমন অন্ধকার, শুধু দূরের এক কোণে হলদেটে রঙের ভাল্ব নিভু নিভু আলোয় জ্বলছে। তিতিকার মনে কিছুটা ভয় ঢুকে সে হুট করে কি যেন ভেবে এখান থেকে চলে যেতে চায়। ঘরে ঢাল আছে, আজ না হয় ওটাই রান্না হোক। তিতিকে এই ভেবে চলে যেতে নিবে, ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, উপর আলার নয় আপা নাকি? কিছু নেওয়ার থাকলে নিজে থেকে নিয়ে যান, বাড়িতে কেউ নাই, আমি টিভি দেখতেছি, এখন উঠতে পারুম না। কণ্ঠস্বরে তিতিকে বুঝে যায় এটা এই বাড়ির কাজের লোক গোলাপি। মেয়েটার বয়স খুব বেশি না, কিন্তু কথা জানছে দুদণ্ড কথাই এও বুঝলো। গোলাপি এখন হয়তো বাসার একদম ভেতরের দিকে টিভির ঘরে, আর এখানে ফ্রিজটা হলো ড্রয়িং রুমের এক কোনায় রান্নাঘরের পাশে। গোলাপির কথায় তৃতিকা এটা তো বুঝে গিয়েছে বাড়িতে সত্যি আর সে ব্যতীত কেউ নেই, কিন্তু একা একা ভেতরে প্রবেশ করে কিছু নিয়ে যাওয়ার ব্যাপারটা তার কাছে মোটেও সুবিধাজনক লাগলো না। তবুও সে ভারী শ্বাস ফেলে বাসার ভেতরে প্রবেশ করে। একই সাথে ধীর পায়ে খানিকটা দ্রুতই ফ্রিজের কাছে গিয়ে নিজের প্রয়োজন মতো তার জিনিসগুলো খুঁজতে লাগলো। এতগুলো ড্রয়ার খুলে উলট ফালট করার পরও বুঝতে পারলো না তার জিনিসগুলো মূলত কোনগুলো। তিতিকা বাধ্য হয়ে জোর গলায় বলে, গোলাপি আপা, সেদিন আমার ভাই এবারের ফ্রিজে কিছু জিনিস রেখে গিয়েছে। আমার জিনিস কোনগুলো? তিতিকার কথায় মেয়েটি ভেতর হতে যা জালো স্বরে বলে ওঠে, 2 নাম্বার ডয়ারে দেখেন, আর খবরদার আমারে ডাকবেন না, আমার সিরিয়াল দেখতে প্রবলেম হয়। গোলাপির এহেন কথায় তিতিকা ভারী শ্বাস ফেলে। অবশ্যই এই মুহূর্তে তাকে না ডাকাই উত্তম। বাড়িতে কেউ নেই, এটাই তো তার একমাত্র সুযোগ, নয়তো এমন সন্ধ্যাবেলায় বসে বসে টিভিতে সিরিয়াল দেখার মতো সৌভাগ্য গোলাপির সহজে হয় না। তিতিকা ফ্রিজের 2 নাম্বার ড্রয়ার খুঁজে দেখে একটা বড়সড় পলিথিন ব্যাগে অনেকগুলি মাছ মাংস ভাগ ভাগ করে রাখার সাথে
ও খেয়াল করলো ব্যাগটা খুলে এখান হতে কিছু জিনিসও সরানো হয়েছে। তিতিকার আর বুঝতে বাকি রইল না, বাড়িওয়ালা তার জিনিস নিজের মতো করে সরিয়ে নিয়েছে। কিন্তু এই নিয়ে সামান্য কথা বললে বাড়িওয়ালা হয়তো বিশাল এক নাটক করে তাকে শেষমেশ বলবে বাড়ি ছেড়ে চলে যেতে। ইচ্ছে ছিল আগামী মাসে অতগুলা টাকা পেয়ে নতুন একটা বাসায় উঠবে, অথচ তার আর সেই কপাল হলো কোথায়। তিতিকা এই ভাবনায় দীর্ঘশ্বাস ফেলে তার প্রয়োজন মতো জিনিস নিয়ে চলে আসে। দরজা অবধি এসে দরজাটা আলগোছে চাপিয়ে দেয়। গোলাপিকে ডাকতে চেয়েও আর ডাকে না। শুধু শুধু তার বিরক্তির কারণ হওয়ার প্রয়োজন নেই। তিতিকা বাসার দরজার সামনে হতে পেছনে ঘুরতে না ঘুরতে আচমকা কারো উপস্থিতিতে সে চমকে ওঠে। তিতিতা এখান হতে সরাসরি সিঁড়ি তার ঘরেই চলে যেত, কিন্তু ঠিক এই মুহূর্তে তার মুখোমুখি হয়ে দাঁড়ায় বাড়িওয়ালার সেই বখাটে ছেলে। তিতিকা এর নাম না জানলেও ছেলেটার চেহারার বিশ্রী অভিব্যক্তি তার স্পষ্ট চেনা। আর আচমকা এই সময় এই ছেলেকে তার এত নিকটে দেখে তিতিকার কলিজার ফানিয়ে যেন শুকিয়ে গেল। সেদিনের ছড় মারার ঘটনাটা তিতিকার এখন স্পষ্ট মনে রয়েছে। না জানি এ আজ কার সাথে কি করে বসে। মনের মাঝে চলতে থাকা নানান ভয়ের মাঝে ছেলেটি তার 32 পাটি দাঁত বের করে বিশ্রী হাসিতে নিঃশব্দে মেতে উঠল। এদিকে তৃতীকে কিঞ্চিত ডোক গেলে আশেপাশে নজর ফিরিয়ে তাকায়। ছেলেটি তার সামনে এত নিকটে দাঁড়িয়ে যে সে তাকে ধাক্কা দিয়ে দূরে না সরালে কিংবা ছেলেটি স্বইচ্ছে তার থেকে দূরে না সরলে তিতিকার এখান থেকে উপরে যাওয়ার কোনো রাস্তাই নেই। তিতিকা এক পা পিছিয়ে যেতে সোজা দেওয়ার সাথে তার ফিট ডেকে যায়। ওদিকে ছেলেটিও যেন আলগোছে তার দিকে এগিয়ে আসে। সর্বগায়ের ভঙ্গিমায় যেন কেমন বিদঘুটে ধরনের। কোনো মানুষ কেন এমন বৈশিষ্ট্যের হবে তা তিতিকা ধারণার নেই। তিতিকা মনে মনে ভীতি হলেও ছেলেটির উদ্দেশ্যে কড়া সরায় আওড়ায়, আমাকে সাইড দিন, আমি আমার ঘরে যাব। তিতিকার কথা শুনে ছেলেটি ফিক করে হেসে দিয়ে বলে, তোমার ঘরে তো প্রতিদিনই যাও, আজ না হয় আমার ঘরে আসো বেইবি। বাড়িতে আজ গোলাপি ছাড়া কেউ নেই, সবাই আত্মীয়দের বাড়িতে গিয়েছেন। দুদিনের আগে তো ফিরবে না। আর এই দুদিনে তুমি যদি চাও তুমি আমার সাথে আমার রুমে আমার খাটে একসাথে থাকতে পারো। ছেলেটির এহেন কথাবার্তা শুনে তিতিকে চোখ মুখ শক্ত হয়। চোখের কোনো এক সিলতে পানি চকচক করলেও সে দীর্ঘ গলায় বলে, অসভ্য লোক, কেউ কি করে এতটা জঘন্য হতে পারে। তিতিকার রাগান্বিত কণ্ঠস্বরে ছেলেটি আবারও হেসে বলল, অসভ্য বলছো? আচ্ছা ঠিক আছে বলো, কিন্তু এটাও জেনে রাখো তুমি আমার কাছে এক রাত থাকলেই আমি তোমার সব দুঃখ সরিয়ে দেব। তোমার তো অনেক দুঃখ, তাই না? একা একটা মেয়ে সারাদিন বাহিরে থেকে কত কষ্টই না করো। ছেলেটির বারবার এমন থেমে থেমে বিশ্রী ভঙ্গিতে বলা কথাগুলো শুনে তিতিকার আর ওখানে দুর্দণ্ড থাকার ইচ্ছে হলো না। সে আক্রোশে কিছু করে বসবে, কিন্তু ততক্ষণেই আবার ছেলেটি তিতিকার গালের এক পাশে আচমকা হাত ছুঁয়ে দেয়। নিমিষে তিতিকার বিস্ময়ে কেঁপে ওঠে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে সে কিছুই বুঝেই উঠতে পারে না। অথচ এহেন কাণ্ডের পর আচমকীয়তায় তার হাত থেকে মাংসের ব্যাগটা নিচে পড়ে যায়। ছেলেটা মৃদু হেসে নিচে নজর ফেলে সেটিকে এক পলক দেখে পরক্ষণেই তিতিকার দিকে তাকিয়ে বলে, সময় যত যাবে রাত তত গভীর হবে, এরপর সকাল। তাই বলছি সময় নষ্ট না করে এখনই চলো আমার সাথে। আজ যাই কিছু হয়ে যাক, কেউ কোনো দিনও এই ঘটনা সম্পর্কে জানবে না। গোলাপির মুখ বন্ধ রাখার দায়িত্বটা না হয় আমাকেই দাও। ছেলেটির কথা শেষ হতে না হতে তিতিকা তার তীব্র আক্রোশে হাত উঁচিয়ে ধরে। শটাং করে ছেলেটির গালে হাতের তালুটা সজোরে বসিয়ে দেওয়ার পূর্বে আর ছেলেটি তার দুটো হাত শক্ত করে চেপে ধরে। অতঃপর গায়ের সমস্ত শক্তি দিয়ে তিতিকার দিকে জোর প্রয়োগ করে। তিতিকার আচমকীয়তায় যেন কান্না পাচ্ছে। সে ছাড়া পেতে হাত মোচড়ানো শুরু করতে ছেলেটি তিতিকার একটি হাত ছেড়ে দিয়ে তার চুলের গোছা পেছন হতে টেনে ধরে। নিমেষে তিতিকার ঘাড় পেছনের দিকে বেঁকে যায়। চোখের কিনারা ভেয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ে। অথচ সেসবের প্রত্যুত্তর না করে ছেলেটি তার উদ্দেশ্যে শিশিয়ে বলে, মাগি তোর সাহস একটু বেশি, তাই না? কি ভেবেছিস প্রতিবার আমারে চড় মারবি আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? বিশ্বাস কর, আজ তোরে খাইতে না পারলে মরেও শান্তি পাবো না। আয় তোরে আমার ঘরে নিয়ে যায়, আয় আমার সাথে।
ব্যথা ছুটে তিতিকার গলা দিয়ে অস্ফুট স্বরে কিছু আওয়াজ বেরিয়ে আসে। তার উন্মুক্ত এক হাতে ছেলেটি হতে বাঁচতে চেয়েও যেন কোনো উপায় মিলছে না। একই সাথে সে চিৎকার করতে চাইলে ছেলেটি এলোমেলো হাতে তার মুখও চেপে ধরে। সব মিলিয়ে পরিস্থিতি যখন আরও অবনতির দিকে, তখন আচমকা মেন গেটের বাহিরে এক বিশাল বড় চারচাকার গাড়ির আগমন ঘটে। ভেতরে কি হচ্ছে তা বাড়ির বাহিরে হতে দেখা যাচ্ছে না। সাথে আদির রায়ান এও জানেন এই মুহূর্তে তিতিকার বাড়িতে যাওয়াটা কতটুকু যুক্তি। সে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। বড় জঙ্গলের ন্যায় বাগানটা ফের পার হতে বাড়িছে গেটের কাছে এগিয়ে আসে। তবে এখানকার পরিস্থিতির সম্মুখীন হতে যেন সে মোটেও প্রস্তুত ছিল না। অন্ধকার সেই দিকটায় কিছু একটা হচ্ছে, অনেকটা দুজন ব্যক্তির মাঝে ধস্তাধস্তি নিমিশে আদিরের কপাল কিঞ্চিত কুচকে যায়। সে কয়েক পা এগিয়ে আরেকটু সামনে যেতেই বোঝে একটা ছেলে কোনো মেয়েকে টেনে বাসার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর শুধুমাত্র এটুকু আন্দাজ করেই আদিরের রাগ তীর তীর করে বাড়তে লাগলো। মেয়েটিকে আদির তা জানে না। এই অন্ধকারে মেয়েটির মুখ স্পষ্ট নেই, এমনকি ছেলেটিরও নয়। তবে সে এটুকু জানে এই মুহূর্তে তার সামনে যা হচ্ছে এটা ঘোর অন্যায়। আর সে অন্তত চুপচাপ অন্যায় সহ্য করার মতো ব্যক্তি নয়। আদির আগে পিছে কিছু না ভেবে নিজের কোটের থাকা খানিকটা গুটিয়ে নেয় এবং আচমকে এগিয়ে গিয়ে ছেলেটির এক জাক চুলকে শক্ত করে হাতের পিছনে টেনে ধরে। ছেলেটি শুরুতেই বুঝতে পারে না হঠাৎ তার পেছন হতে কে হামলা করে বসলো। আর সে বোঝার মতো বিন্দুমাত্র সময়টুকুও পায় না। তার আগে আদির তাকে এক প্রকার টেনে হিসড়ে মেয়েটি তথা তিতিকে হতে দূরে সরিয়ে আনা। অতঃপর আশেপাশে না তাকিয়ে শুরু হয় তার উত্তম মধ্যম দেওয়া। মুখে ফেটে একের পর এক ঘুষিতে ছেলেটি প্রায় আধমরা। একই সাথে মার খেতে খেতে নিচেও ধপাস করে পড়ে গিয়েছে। কিন্তু আদিরের রাগ মোটেও কমছে না। তার রাগ যেন আরও দ্রুত গতিতে বেড়েই চলেছে। শেষমেশ সে তার গায়ের কোটটা টেনে খুলে পাশেই ছুঁড়ে ফেলে। এভাবে টাইট ফিটিং কোট পরে মারাটা বেশ অসুবিধার। অতঃপর সে নিজের সাদা শার্টের হাতার বোতামগুলো খুলে হাতা গুটিয়ে কুনুই অবধি টানা। অত্যাধিক রাগে ফর্সা ত্বক যেন লালচে বর্ণ ধারণ করেছে। অগোছালো চুলগুলো নিমিষে এলোমেলো বিধ্বস্ত আকারে ছড়িয়ে গিয়েছে। কপালের এক পাশে ঘাম জমেছে, অথচ আদিরের থামার কোনো নাম নেই। সেই ছেলেটির গেঞ্জির কলারটা টেনে ধরে উঁচিয়ে সোজা দেয়ালের সাথে চেপে ধরে। অতঃপর হিসিয়ে বলেন, নাম কি তোর? সাহস কি করে হলো কোনো মেয়ের সাথে এরূপ আচরণ করার? আচমকা কি হতে কি হয়ে গেল তার কিছুই তিতিকার বোধগম্য নেই। সে ছেলেটির হতে ছাড়া পেতে সিঁড়ির এক কোণায় অন্ধকারের মাঝে চুপটি করে দাঁড়ায়। অন্যদিকে কে কাকে ধরে ফেটাচ্ছে এতক্ষণ তা না বুঝলো। আচমকা আদিরের কণ্ঠস্বরে তিতিকে বিস্ময় কেঁপে উঠল। এটা কি আদৌ সত্যি? আদির এসেছে এখানে, কিন্তু কেন? তিতিকার মনের অগোচরে থাকা প্রশ্নগুলোর উত্তর মিলল না। তবে আদিরকে এবার থামানোর প্রয়োজন মনে করলো সে। এই মুহূর্তে অন্ধকারে যে কোনো কিছু হয়ে যেতে পারে, কিন্তু সে কি করবে তাই বুঝতে পারলো না। অন্যদিকে ছেলেটি কিছু বলছে না দেখে আদির আবারও তার উদ্দেশ্য বলে, নাম বলতে বলেছি আমি, বল নাম কি তোর? ছেলেটি এবার আমতা আমতা স্বরে আওড়ায়, রনি। আদির অন্ধকারের মাঝে কিঞ্চিত বাঁকা হেসে বলল, রনি নামটা বেশ ভালো, কিন্তু কাজকর্ম এত অসভ্যর মতো কেন? আমি জানি না মেয়েটা তোর কে, কিন্তু কোন সাহসে তুই তাকে এভাবে টেনে হিসেবে বাসার ভেতরে নিয়ে যেতে চাইছিলি? মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তার ন্যূনতম ধারণা কি তোর নেই? আদিরে যা জালকণ্ঠে তিতিকেও ফাঁস হতে কিঞ্চিত চমকায়। এই মুহূর্তে আদিরের কাছে গিয়ে তাকে থামানোর মতো ইচ্ছে তার নেই। বিরক্ত লাগছে তার সব কিছু। দস্তাদস্তিতে ঠোঁটের এক কোণে কিঞ্চিত ফেটে রক্ত বেরিয়েছে তার। তবে সে ব্যথাচ্ছে তার অন্তরালের ব্যথাটাইকেই যেন তীব্র। গলার ঠিক মধ্যখানে তার সকল কষ্টগুলো অশুনিয়ে ব্যথায় নেই যেন কাটা হয়ে ধলা পাকিয়ে রয়েছে। তিতিকে চিৎকার করে কাটার তীব্র ইচ্ছে থাকলেও সে তা পারছে না। হাত দুটো মুঠো করে সে ঠিক যথাযথ স্থানে দাঁড়িয়ে রইল। এদিকে আদির তাকে আরো কয়েকবার মারতে না মারতে আচমকা দরজার পাশ থেকে গোলাপি বেরিয়ে এলো। পরনে আটশার শাড়ি পরা, দেখতেও বেশ অদ্ভুত। বিশেষ করে অদ্ভুত তার সাজগোজের ধরন। এতক্ষণ ধরে বাহিরে এত সব কিছু ঘটে যাচ্ছে, অথচ সে টেরি ফেলো মাত্র। প্রথমে এসে দ্রুত সিঁড়ির ঘরের লাইটটা অন করে দেয়। অতিরিক্ত কারেন্ট বিল যেন না আসে, তাই এখানটার লাইট সন্ধ্যার পরও তখনও বিশেষ প্রয়োজন ব্যতীত জ্বলে না। হলদেটে বাল্বের আলোয় এবার প্রথমবারের মতো রনির চেহারাটা আদিরের নজরে এলো।
মেরে মেরে সেই রোগ ছাপা চেহারাটা আকৃতিও যেন আদির পাল্টে ফেলেছে। তবে আচমকা পেছনে ফিরতে আদির সম্পূর্ণ থমকে যায়। এটা তো তৃতিকা। তৃতিকা কেন? খুবই অল্প সময়ের মাঝে আদির যা বোঝার তা বুঝে নেয়। একই সাথে নিজের রাগন কমে যেন উল্টো বহুগুণে বেড়ে যায়। ওদিকে গোলাপি তার বাড়ির মালিকের ছেলেকে মার খেতে দেখে বিস্ময়ে চেঁচিয়ে ওঠে। তার কণ্ঠে আদিরের ধ্যান ভাঙে। সে গোলাপির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এদিকে আদিরের এখন চায়নি তো গোলাপির ততক্ষণে চুপ। বাদ বাকি আদির নিজে হতেই সাফা গম্ভীর স্বরে বলল, ডোন্ট শাউট অ্যাট অল। মুখ থেকে একটা আওয়াজ বের হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আদির যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য। ওদিকে তিতিকার অবস্থাও যেন তাই। আর রনি এবার আদিরের এহেন অভিব্যক্তিতে বেশ ভীত। গোলাপের সাথে কথা বলার ফাঁকে সে সোজা আদিরের পা জড়িয়ে ধরে। স্যার প্লিজ আমাকে আর মারবেন না স্যার, প্লিজ একটু আমার। রনির কথা শুনে গোলাপিও ফাঁস হতে অনুনয়ও ভীত সরে আওড়ায়। সাহেব, রনি ভাই যাই করুক না কেন, হেরে আর আপনি মাইরেন না। দেখেন বেচারারা কেমন হইয়া গেছে মাইর খাইতে খাইতে। গোলাপির কণ্ঠস্বর বেজা, বই যেন তারই এই দশা। ওদিকে আদিরও ক্রমান্বয়ে শান্ত হতে শুরু করেছে। নিজেকে সামলে দ্রুত তার ফোনটা বের করে এবং সরাসরি তার পরিচিত এক পুলিশ অফিসারকে কল করে বলে, অফিসার, আমি ARC বলছি। আশা করি চিনেছেন। আমাকে একটা হেল্প করতে হবে। এই মুহূর্তে আপনার কিছু লোক পাঠান। একটা বাস্টার্ডকে জেলে ভরতে হবে। আদিরের কথাবার্তার ধরনে রনি বিষয়টা বুঝে যায়। সে এবার ভয়ে আতঙ্কের সোজা আদিরের পা জড়িয়ে কেঁদে বলে ওঠে, স্যার মাফ করুন, আমাকে যা ইচ্ছে করুন, তবু পুলিশে দেবেন না স্যার, প্লিজ। আচমকা পুলিশের কথা শুনে গোলাপিও গাবড়ে যায়। যথারীতি সেও এবার আচমকা আদিরের পা জোড়া পাশ থেকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। গোলাপি জানে রনির স্বভাব চরিত্র ভালো না, কিন্তু রনির বাবা মেয়ে এসে যদি জানে তাদের অনুপস্থিতিতে এত কিছু ঘটে গিয়েছে, তাহলে শেষমেশ তাকেই না কিছু করে বসে এতিম হয়। ছোট থেকেই এ বাড়িতে মানুষ হয়েছে, আর এখন যদি কোনো কারণে তাকেই বাড়ি থেকে বের করে দেয় তাহলে সে যাবে কোথায়? সব মিলিয়ে গোলাপির ভয় পাওয়াটাও যেন স্বাভাবিক। এদিকে আদির বেশ অস্বস্তিতে পড়ে যায়। তার রাগও ধীরে ধীরে কমতে শুরু করে। অতঃপর সে বাড়ি এই শ্বাস ফেলে পুলিশের উদ্দেশ্যে বলে, অফিসার, আপনাকে আমি পরে ফোন করছি। এই বলে সে ফোন কেটে দেয়। কিন্তু তার রাগের পরিধি এখনো পুরোপুরি কাটেনি। সে পেছনে ফিরে এক পলক নিস্তব্ধ বিধ্বস্ত তিতিকাকে দেখে। এক এলোমেলো মানবী হয়ে দাঁড়িয়ে সে। তার চেহারার হাল দেখা মাত্রই যেন আবারও আদিরের রাগ বেড়ে যায়। সে তবুও নিজেকে সামলে দাঁতে দাঁত পিষে রনির উদ্দেশ্যে বলে, এটাই শেষবার। এরপর যান বের করে হাতে ধরিয়ে দেব। আদির এই বলেই থামে। সে ভারী ভারী শ্বাস ফেলছে। রাগ কমিয়েও যেন কমছে না। ওদিকে আদিরের অভিব্যক্তি আর সামান্য ছাড় পেতে গোলাপি রনিকে নিয়ে বাসার ভেতরে ঢুকে যায় এবং তৎক্ষণাৎ ভয়ে দরজাটা লাগিয়ে দেয়। এদিকে খানিকটা সময় নিয়ে আদির নিজেকে স্থির করে। পরক্ষণে এসে পেছন ফিরে তাকায়। এখানে তিতিকার উপস্থিতি ছিল আদিরের জন্য সবচেয়ে বেশি অপ্রত্যাশিত। সে কখনো ভাবতেই পারেনি রনির সাথে যে মেয়েটার দস্তাদস্তি চলছে সে আদতে তৃতিকা। আদির ভারী শ্বাস ফেলে তিতিকার দিকে এগিয়ে যায়। তিতিকার অভিব্যক্তি ঠিক স্পষ্ট নয়, ঠিক ঝড় আসার আগ মুহূর্তের ন্যায় সে স্তব্ধ। এদিকে তিতিকার প্রতি আদিরের রাগটাও যেন কম নয়। সে বারেক কিশোরে তিতিকার উদ্দেশ্যে বলে, এসব কি তৃতিকা? এই মুহূর্তে এসব কি হচ্ছিল? এই ছেলেটা আপনার কিছু হয়? তিতিকা কিছু না বলে আদিরের দিকে নিষ্ফল চাহনিতে তাকায়। আদিত্যার বিধ্বস্ত চেহারায় কিঞ্চিত চমকে ওঠে। এই প্রথমবার সে তিতিকাকে এহেন অবস্থায় দেখছে। তবে ঠোঁটের কিনারে সামান্য কাটা দেখে তার রাগ যেন পুনরায় ছাড়া দিয়ে ওঠে। আদি সোয়াল শক্ত করে তিতিকার দিকে তাকিয়ে। অন্যদিকে তিতিকাও কিছু না বলে সিক্ত নয়নে তীক্ষ্ণ দৃষ্টিতে আদিরকে দেখছে। তিতিকা কিছু বলছে না দেখে আদির খানিকটা বিরক্ত হয়। সেই বিরক্ত নিয়েই পুনরায় চাপা গম্ভীর স্বরে বলে, তিতিকা, আমি কিছু বলছি আপনাকে। কি হয়েছে আপনার? এমন অদ্ভুত বিহেভ কেন করছেন? এমন পরিস্থিতিতে আদিরের রাগ দেখানোটা আদৌ যৌক্তিক না হলেও তিতিকাও যেন বেশ ক্ষিপ্ত হয়ে বলল, কেন এসেছেন এখানে? তিতিকার অভিব্যক্তিতে আদিরের কপালে বাজ পড়ে। সে আবারও সাফা স্বরে বলে, কেন এসেছি মানে? আগে এটা বলুন, এই ছেলের সাথে আপনার। কেন বলবো আমি? আপনি আমার কে হন শুনি? আমাকে বিপদ হতে রক্ষা করেছেন, এর জন্য অনেক অনেক শুক্রিয়া। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে মোটেও নাক গলাবেন না। এবার আমাকে রেহাই দিন।
তিতিকে এই বলতে না বলতে তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কোনো মতে তা আড়াল করে দ্রুত আদিরকে ফাঁস কাটিয়ে চলে যায় আচমকা। তিতিকার এমন আচরণ সত্যি আদিরের কাছে বেশ আশ্চর্যজনক। আদিরের মাঝে এখন রাগ, ক্ষোভ, বিস্ময়ে ঘোড়া এক মিশ্র অনুভূতি চলছে। তবে তিতিকা সেবে ওঠা দেখে সে তৎক্ষণাৎ তার পেছন পেছন এগিয়ে যায়। মিস ঋতিকা, দাঁড়ান বলছি। আদিরের শাসানো কণ্ঠস্বরে তিতিকা থামে না। তার চোখ বেয়ে অনর্গল পানি ঝরছে। সে কোনো মতে তার হাতের পিঠ দিয়ে মুছে নিয়ে ছুটে নিজের ঘরে দরজা খোলে। সরাসরি ভেতরে প্রবেশ করে সে দরজাটা লাগিয়ে দিতে উদ্বিগ্ন হয়। আর ঠিক তৎক্ষণাৎ তাদের দরজার কপাট দু হাতে ঠেকিয়ে ধরে। তিতিকা নিজের সর্বশক্তি প্রয়োগ করেও সম্পূর্ণভাবে দরজা লাগাতে ব্যর্থ হয়। অন্যদিকে আদিরও তার সর্বোচ্চ জোর দিয়ে দরজার কপাট শক্ত হাতে ধরে থাকে। কি সমস্যা কি আপনার? এসব কোন ধরনের অসভ্যতা? আদিরের কথা শুনে তিতিকা চাপা স্বরে বলে ওঠে, অসভ্যতা আমি নই, আপনি করছেন। চলে যান এখান থেকে। আমি এখানে থাকতে আসিনি মিস ঋতিকা। আমার আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার আছে। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা বলার নেই। দুজনের এমন রেশারেশি আর দ্বন্দ্বের মাঝে তিতিকে জোর খাটিয়ে দরজা বন্ধ করতে নিলে আদির এবার অসহ্য হয়ে এক পকা দরজায় ধাক্কা দিয়ে তিতিকাকে দূরে সরায়। তিতিকা নিজেকে সামলে নেওয়ার আগেই আদির ঘরের ভিতরে প্রবেশ করে। তৎক্ষণাৎ দরজা লাগিয়ে দেয় এবং এক মুহূর্ত দেরি না করে আক্রোশে সরাসরি তিতিকার হাত দুটো শক্ত করে চেপে ধরে। উল্টো তিতিকাকে দরজা গায়ে ঠেকিয়ে সে তিতিকার দুহাত শক্ত করে দরজা দেয়ালে চেপে ধরে হিসি আওড়ায়, আমাকে আরেকবার নিজের তেজ দেখাতে এলে সোজা মেরে ফেলবো। আই উইল নেভার টলারেট এনিওয়ান ট্রাইং টু ডোমিনেট মি। আদিরের হুমকিতে তিতিকা মোটেও ভীত হয় না। তার রাগও যেন ক্রমশই বেড়ে চলছে। আদিরের এমন আচরণ সে কোনোদিনও প্রত্যাশা করেনি। অথচ তার মনের মাঝে যে সন্দেহগুলো ঘুরপাক খাচ্ছিল তা যেন আদিরের প্রতিটি কার্যক্রমে নিমিষে সঠিক বলে নিশ্চিত হচ্ছে। আদিরের কথায় প্রত্যুত্তরে তিতিকা জোর গলায় বলে, কেন এরকম করছেন? কি চাই আপনার? আদির কিছু সময়ের জন্য তিতিকার জ্বলন্ত আগুনের ন্যায় চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকে। তিতিকার ঠোঁটের কোণে কিঞ্চিত রক্তের ফোঁটা যেন অজান্তে তার অন্তরালকে তোলফাড় করে তুলছে। ভেজা সিক্ত মুখশ্রীতে আদিরের সর্বোচ্চ এখন বিমোহিত। আদিরহীন পরিস্থিতিও তিতিকার সবকিছু খুঁটিয়ে দেখতে দেখতে কিঞ্চিত ডুব গেলে পরক্ষণে কিছুটা সময় নিয়ে নির্বিকারে বলে ওঠে, আপনাকে। কেন এরকম করছেন? কি চাই আপনার? আদির কিছু সময়ের জন্য তিতিকার জ্বলন্ত আগুনের ন্যায় চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকে। তিতিকার ঠোঁটের কোণে কিঞ্চিত রক্তের ফোঁটা যেন অজান্তে তার অন্তরালকে তোলফাড় করে তুলেছে। ভেজা সিক্ত মুখশ্রীতে আদিরের সর্বোচ্চ এখন বিমোহিত। আদিরহীন পরিস্থিতি তিতিকার সবকিছু খুঁটিয়ে দেখতে কিঞ্চিত ডুব গেলে পরক্ষণে কিছুটা সময় নিয়ে নির্বিকার বলে ওঠে, আপনাকে। আদিরের অভিব্যক্তিতে তিতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে বিস্ময়ে আদিরের দিকে নিষ্ফল ছাউনিতে তাকিয়ে। এদিকে আদিরের যেন কথাটা বলার পর হুঁশ ফেরে। সে অনেকটা ইতস্ত হয়েই দ্রুত নিজেকে সামলে নিয়ে তিতিকার উদ্দেশ্যে বলে, আপনাকে আমাদের অফিসে চাই। আদির এইটুকু বলেই থামে। তার কথাটা গোছানো হলো না। এদিকে তিতিকার কপালে আরো বেশি কুঁচকে যায়। সে কিছু একটা বলতে নেবে, তার পূর্বে আদির তাকে ছেড়ে দেয়। খানিকটা সময় পাশে ফিরে নিজের স্থির রাখে। তবে তার পর মুহূর্তে সে রাগান্বিত গম্ভীর অভিব্যক্তিতে তিতিকার উদ্দেশ্য বলে, আজ অফিস থেকে কাউকে না বলেই বেরিয়ে গিয়েছেন, ভালো কথা। কিন্তু ইয়াসকে পড়াতে যাননি কেন? আদিরের কড়া স্বরে তিতিকা নিজেকে তটস্থ করে। এবার সেও খানিকটা ঝাঁঝালো কণ্ঠে বলল, কারণটা আমি ঈশানী আপুকে ফোন করে জানিয়ে দিয়েছি, তাই আপনাকে আলাদাভাবে বলার আর কোনো প্রয়োজন মনে করছি না। আমি ঈশানের গার্ডিয়ান, তাই। জি, আমি জানি আপনি ঈশানের গার্ডিয়ান, কিন্তু তাই বলে আমি নিশ্চয়ই এখন ঈশানের 14 গোষ্ঠীকে খুঁজে জানাতে যাব না যে আমি কেন তাকে পড়াতে পারবো না। তিতিকার কথাবার্তাগুলো আদিরের কাছে বেশ অভদ্রের মতো লাগলো। এটা যেন তার দেখা নতুন এক তিতিকা। কিন্তু তিতিকার এত রাগের বিষয়টা সে ঠিক বুঝতে পারছে না। তবুও সে নিরেট স্বরেই বলল, ইয়াসের সামনের মাসে পরীক্ষা। আপনি যখন তাকে দুদিন পড়াতে না পড়াতেই ছেড়ে দেবেন, তাহলে আগ বাড়িয়ে কেন ওকে পড়ানোর ডিসিশন নিয়েছিলেন? তিতিকা আদিরের রাগের বিষয়টা বোঝে।
ফলাফলস্বরূপ সে কিছুটা শান্ত হয়ে আওড়ায়। এর জন্য সরি, কিন্তু আমার মনে হয় আগে আমার নিজের পড়াশোনায় ধ্যান দেওয়া উচিত। আপনি একটু বেশি স্বার্থপরের মতো চিন্তা করছেন না? তার চেয়ে বড় কথা, টিচার হতে যাওয়া মানুষ এত ইউজলেস হয় কি করে? বাকিদের কথা জানি না, কিন্তু আমি এমনই। আদির তিতিকার অভিব্যক্তিতে গাম্ভীর্যের সহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। এতে তিতিকার মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া ঘটে না। সে নিজেও যেন আদিরকে প্রতিরোধ করতে সর্বস্ব দিয়ে তৈরি হচ্ছে। এদিকে আদির পুনরায় তার দিকে এগিয়ে আসে, ঠোঁট চেপে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। কপালের পাশে এলোমেলো হয়ে পড়া চুলের মাঝে নিজের বুড়ো আঙ্গুলটা খানিক কপালে ত্বকে ঘষে নিয়ে তিতিকার দিকে তাকায়। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পুনরায় বারিক স্বরে বলে, আপনার সমস্যাটা কি স্পষ্ট করে বলতে পারবেন? আপনি? তিতিকার এই স্পষ্ট নির্বিকার অভিব্যক্তিতে আদির বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে থাকে। কিছুটা সন্ধিয়ান স্বরে বলে, মানে? তিতিকা যেন এবার নিজের ভেতরে থাকা সকল জাজ বের করার এক মোক্ষম সুযোগ পেয়ে যায়। সে একটুও সময় নষ্ট না করে নিজের অভ্যন্তরের সকল রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ করে বলতে শুরু করে, মানে হলো, আমার বর্তমান সব সমস্যার জন্য একমাত্র দায়ী আপনি। আমি কখনোই আপনার অফিস ছাড়তাম না, কখনোই ইয়াশকে পড়ানো ছাড়তাম না যদি আপনার চরিত্র ঠিক থাকতো। আমি আপনাকে কখনোই ভিন্ন কোনো নজরে দেখিনি, শুধু গুরুজন হিসেবে, অফিসের বস হিসেবে যতটুকু সম্মান করা যায় আমি তাই করেছি। কিন্তু আপনি আপনি তিতিকে বলতে বলতে আচমকা থেমে যায়। আদিরের সামনে হুট করে এসব বলে ফেলায় সে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। একবার মনে হচ্ছে মনের ভেতরে থাকা সবকিছু আজ উগড়ে দিয়ে কাহিনীর সমাপ্তি করুক, কিন্তু পরক্ষণে আদিরের শান্ত গম্ভীর রণমূর্তির ন্যায় অবয়ব তার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলছে। এদিকে তিতিকা থেমে যেতে আদির কপাল কুঁচকে তিতিকার দিকে দুপে এগিয়ে আসে, তার চোখে মুখে তীব্র বিস্ময়ের চাপ। আদির তার বিস্ময়ের স্বরে তিতিকার উদ্দেশ্যে আওড়ায়, কি বলতে চাইছেন? আদিরের নিঃশব্দের হুমকি স্বরূপ কণ্ঠে তিতিকে কিছুটা ঘাবড়ে যায়, তবুও সে প্রায় হিতের জ্ঞান শূন্যতার ন্যায় জোর গলায় বলে ওঠে, আম সরি, বাট মিস্টার আদির রায়ন চৌধুরী, আপনার চরিত্রে সমস্যা রয়েছে, নয়তো কেউ কি করে নিজের স্ত্রী সন্তান। তিতিকার কথা সম্পূর্ণ হয় না, বরং তার পূর্বে আদির তার শক্ত হাতে তিতিকার গাল চেপে ধরে এবং সেই একই বল প্রয়োগে তিতিকাকে ধাক্কা দিয়ে পুনরায় দরজার সাথে ঠেকায়। আচমকা এহেন কাণ্ডে তিতিকার মাথার পিছনে খানিকটা ব্যথা পেলেও আদির সেসবে খেয়াল নেই। তিতিকার গাল এমনভাবে চেপে ধরেছে যেন সোয়ালের হাড়গোড় সব ভেঙে দিবে। তিতিকা ব্যথা ছোট স্ফুটস্বরে ঘোঙার ন্যায় আওয়াজ করে, চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। নিমিষে ঠোঁটের কোনায় কেটে যাওয়া অংশ হতে অত্যাধিক চাপ প্রয়োগ করে এবার নিমিষেই রক্ত ঘুরিয়ে পড়ে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার, আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার? আপনি কে? আমাকে চেনেন আপনি? আমার পরিচয় সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কতটুকু চেনেন আপনি আমায়? আদিরের ফর্সা কপালের রগ লাল হয়ে ফুলে উঠেছে, সোয়াল যেন পাথরের ন্যায় শক্ত। ওদিকে তিতিকার গাল বেয়ে রাখা অবস্থাতেও সে চাপা সরে আওড়াইছে, না তো বিশেষ কোনো প্রয়োজন দেখছি না। আপনারা সব পুরুষই একরকম। কেন কেউ শুধু ওই রনির মতো ভেতর বাহির সব দিক হতেই নিজেকে খারাপে সজ্জিত রাখে, আর কেউ আপনার মতো ভদ্রতার পোশাকের আড়ালে নিজের দুচ্চরিত্রতাকে লুকিয়ে রাখে। আদিরের মেজাজ এবার নিমিষে আরো বেশি বিগড়ে গেল। সে তিতিকার গালটা আরো শক্ত করে এক হাতে চেপে ধরে, আর তার অন্য হাতটা তিতিকার বাহুতে শক্ত করে চেপে ধরে রাখা। আদির তার অত্যাধিক রাগের দরুন নিজের সর্বশক্তি দিয়ে বল প্রয়োগ করে, শেষমেশ ওই বাস্টারটার সাথে আমার তুলনা করলে জাস্ট। আদির নিজের কথা সম্পূর্ণ করে না, অত্যাধিক রাগে সে এখন হিতে জ্ঞান শূন্য, কখন কি করে ফেলে নিজেও জানবে না। ওদিকে তিতিকার দিকে নজর পড়তে এসে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তিতিকার ঠোঁটের এক কোণে হতে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে। আদির পুনরায় নিজের ধ্যান হতে বিঘ্নিত হয়। আবেশে তিতিকার গাল হতে নিজের বল প্রয়োগ সম্পূর্ণ কমিয়ে দেয়, শিথিল হয় তার হাতের বাঁধন। আদির আলতোভাবে তিতিকার ঠোঁটের পাশে নিজের বুড়া আঙ্গুল দিয়ে রক্ত মুছে দিতে উদ্বিগ হয়, তবে তার এই ইচ্ছাটা পূরণ হতে নিয়েও হয় না। তিতিকা নিজেকে ছাড়া পেতে আলগাছ পিছু না ভেবে সহসা আদিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আদির নিজের
খেয়ালে হারিয়েছিল বিদেশে তিতিকার সামান্য ধাক্কাতেও ফিসিয়ে যায়, একই সাথে নিজের ভাবনা হতে বেরিয়ে আসে। আদির আরও কিছু বলতে নেবে, তার পূর্বে তিতিকা জোর সরে বলতে শুরু করে, বলবো না তো কি করব, বেরিয়ে যান আপনি এখান থেকে। আমি আপনার কে হই শুনি? কেউই তো না। আমাদের মাঝে বিশেষ কোনো সম্পর্ক কিংবা পরিচয় তো নেই। তাহলে বারবার বারবার কেন আপনি এরকম আচরণ করেন? আপনার এসব আচরণে কি প্রমাণ করতে চান? ঘরে স্ত্রী সন্তান রেখে মেয়ের বয়সী এক মেয়ের সাথে আপনার কিসের এত আধিক্যতা? তিতিকার কথাবার্তা আদিরের কপাল কুঁচকে যাওয়া। অবাক ছাউনিতে সে তিতিকার দিকে তাকিয়ে থাকে। তিতিকা এসব কি বলছে? তার ঘরে স্ত্রী সন্তান, এরা আবার কোথায় থেকে এলো? আদির কিছুটা অবাক হয়ে তিতিকার দিকে এগিয়ে যায় এবং তৃতীয় উদ্দেশ্য সন্ধিয়ান স্বরে আওড়ায়, তিতিকা আপনি কিসব? আদিরের কথা শেষ হতে না হতে তিতিকে পুনরায় জোর গলায় বলে, সাধু শাস্ত্রে এসেছেন? ভেবেছেন আমি কিছু বুঝি না? ঈশানী আর ইয়াসের মতো বউ আর ছেলে থাকার পরও আপনি আমার কাছে কেন পড়ে আছেন? আপনি যা আচরণ করেন তা মোটেও স্বাভাবিক নয় মিস্টার আদির রায়ন চৌধুরী। তিতিকার কথা শেষ হতে না হতে আচমকা এক শক্তপোক্ত হাতের থাপ্পড় তার ঘালে এসে লাগে। নিমিষে তিতিকা হতভম্ব হয়ে থমকে যায়। বিস্ময় এসে গালে হাত চেপে আদিরের দিকে তাকিয়ে থাকে, অথচ আদিরের এতে কোনো হেলদোলি নেই। উল্টো সে তিতিকার দিকে তেড়ে এসে তার হাত দুটো শক্তভাবে দেয়ালের সাথে চেপে ধরে। তিতিকা চোখে চোখে রেখে সম্পূর্ণ তীক্ষ্ণ দূরত্বে মুখোমুখি দাঁড়িয়ে হিসিসি আওড়ায়, ডোন্ট ক্রস ইউর লিমিট। না জেনে বুঝে উল্টোপাল্টা কথা বলবেন না। হ্যাঁ, আমি ইয়াসের গার্ডিয়ান। সে আমারই ছেলে, কিন্তু সে আমার ভাইয়ের ছেলে, আমার বোনের ছেলে। কেননা ঈশানী আমার বোন। তিতিকা ভেবেছিল সে আজ আদিরকে এভাবে ছড় মারার ফল হিসেবে অত্যন্ত কড়া কয়েকটা কথা শুনিয়ে দেবে। একে তো দুশো করেছে, আবার তারই ঘরে ঢুকে তার উপরেই জোর খাটাচ্ছে। কিন্তু আচমকা আদিরের কথা শুনি যেন তার সকল রাগ খুব ঘৃণা ফানি হয়ে যায়। এটা আদির কি বলল? ঈশানী তার বোন, কিন্তু সে তো ভেবেছিল তিতিকার চিন্তা ভাবনা ফুরোনোর আগে আদির তীব্র তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে তিতিকাকে ছেড়ে দেয়। চোখে মুখে তার তীব্র রাগের স্পষ্ট ছাপ। তার এক থাপ্পড়ে তিতিকার গাল হয়তো প্রায় ফেটে গিয়েছে, কিন্তু সেসবে নজর দেওয়ার আর আদিরের সময়কই। সে নিজের শার্টের হাতাটা আরও খানিকটা গুটিয়ে নেয়, অতঃপর কোমরের দুপাশে হাত রেখে বিধ্বস্ত ছাউনিতে গাঁড় কাত করে সে তিতিকাকে দেখতে থাকে। তিতিকে এদিকে হতভম্বের ন্যায় ভাবছে তার এই মুহূর্তে ঠিক কি করা উচিত। স্থির দাঁড়িয়ে থেকেও যেন সে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্যর ন্যায় অভ্যন্তরে ছটফট করছে। তিতিকা ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাবে, তার পূর্বে আদি তিতিকার উদ্দেশ্য বলে, সরি মিস তিতিকা, আই এম রিয়েলি সরি। নেক্সট টাইম আমার মতো দুচ্চরিত্রকে আর আপনার সামনে দেখতে হবে না। এই বলে আদি দরজার দিকে পা বাড়ায়। দরজার পাশে দাঁড়িয়ে থাকা তিতিকা কিছু বলতে নেবে, তার পূর্বে আদি তিতিকার দিকে গাম্ভীর্যের সহিত শীতল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আমার অফিসেও যেন আপনাকে আর কোনো দিনও না দেখি। বিরক্তির জন্য দুঃখিত মিস। এ বলে সে দরজাটা খুলে আশেপাশে না তাকিয়ে ঘটঘট শব্দ করে বেরিয়ে গেল। অন্যদিকে তিতিকা হতভম্বের নয় পিছন হতে আদিরকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। একই সাথে অস্ফুট স্বরে সে আওড়ায়, এটা আমি কি করলাম? এদিকে আদির ততক্ষণে নিচে নেমে এসেছে। সিঁড়ির কাছেই ধুলোতে তার কোট পড়েছিল। সে কোনো মতে তা উঠিয়ে নিয়ে ঝেড়ে নেয়। পরক্ষণে তীব্র রাগের সহিত গাড়ি নিয়ে বাড়ির সীমানা পেরিয়ে গেল। পরদিন বিকেলবেলা তিতিকা যথারীতি আজ আর অফিসে যায়নি। ওখানে যাওয়ার সাহস কিংবা মন মানসিকতা কোনোটাই তার নেই। কিন্তু আজ দুপুরে ঈশানী আবারও তাকে কল করেছিল। ইয়াসের সামনে পরীক্ষা, এই মুহূর্তে হুট করে টিউশনি ছেড়ে দেওয়াটা বেশ স্বার্থপরের মতো দেখায়। এই ভাবনায় আজ বিকেল হতে তিতিকা চৌধুরী ম্যানশনে এসেছে। ভেবেই নিয়েছে আর যাই হোক, এখানে অন্তত আদিরের দেখা সাক্ষাৎ মিলবে না। কিন্তু বাড়িতে প্রবেশ মাত্রই সে ভিন্ন চিত্র দেখলো। আদির আজ একদম নর্মাল সাদা পাঞ্জাবিতে সোফায় বসে রয়েছে, তার পাশে হাফসা বেগম। দুজনে মিলে টুকটাক নানান কথাবার্তা বলছে, বেশিরভাগই আদিরের বিয়ে সম্পর্কিত বিষয়। সে সব নিয়ে আদিরের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। একই সাথে তার মন মেজাজও আজ যথেষ্ট খারাপ। আদির বাপ, একটু বোঝার চেষ্টা কর, আর কতকাল এভাবে একলা একলা থাকবা? এবার তো একটু বিয়ে শাদী করো বাপ। হাফসা বেগমের ফিস ফিস করে বলা কথায় আদির মৃদু বাঁকা হাসে। তার ধ্যান পড়ে আছে তিতিকার গতকাল বলা কথাগুলোই। তিতিকার কথাবার্তার মাঝে সে অনেক কিছুই আন্দাজ করে নিয়েছে। এও বুঝতে পেরেছে গত কিছুদিনের তার সকল আচরণই হয়তো একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে ছিল, যা তিতিকার কাছে মোটেও পছন্দ কিংবা গ্রহণযোগ্য নয়। আদির ভেবে পাচ্ছে না তার মতো
ব্যক্তির হুট করে এত পরিবর্তন কিভাবে হলো, সে কিভাবে এত ইমেচিউরের ন্যায় কাজকর্ম করছে। আর যাই হোক, সে একটা ডিসিশন নিয়ে ফেলেছে। তিতিকা তার সম্পর্ক পূর্ববর্তী সময়ে যাই থাকুক না কেন, এই যুগে এসে তাদের এই সম্পর্কের কোনো মূল্য নেই। তিতিকা তো গতকাল বলিয়ে দিয়েছে সে নাকি তার মেয়ের বয়সী, তাহলে কিভাবে তাদের এই অসম সম্পর্কটা আর পাঁচটা সম্পর্কের মতো স্বাভাবিক হতে পারে। আদিরের এভাবে ভাবনায় হারিয়ে যেতে দেখে পাশ হতে হাফসা বেগম কিছুটা বিরক্তের সহিত শ্বাস ফেলে আদিরের উদ্দেশ্যে বলে, আদির, আমার কথা শুনতে পারছো নাকি? হাফসার কণ্ঠে আদিরের ধ্যান ফেরে। সে হাফসার দিকে ফিরে তাকাতে না তাকাতে হাফসা তার উদ্দেশ্যে বলে, ঈশানের ম্যাডাম তো চলে গিয়েছিল। ঈশানী আজকে ফোন করেছিল বলে সে আসবে। আর আমিও বলি তোমাকে, মেয়েটা কিন্তু বেশ সুন্দর, যথেষ্ট নম্র ভদ্র, আবার এতিম মানুষও। তোমার কি মনে হয় না মেয়েটাকে নিয়ে তোমার একদম বেশি ভাবা উচিত? হাফসার কথার ইঙ্গিতে আদির বাড়ি শ্বাস ফেলে। তিতিকে যা যেখানে আসবে তা সে জানতো না, কিন্তু আপাতত হাফসা বেগমের কথায় সে খানিকটা তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে বলল, না, ভাবছি না, আর ভাবতেও চাই না। সে আমার মেয়ের বয়সী এক নারী, ঠিক সময়ে বিয়ে শাদী করলে তার মতোই হয়তো এক মেয়ে আমার ঘরে থাকতো। আদিরের এহেন কথায় হাফসা বেগম তব্দা খেয়ে যায়। এটা কেমন কথার ধরেন? এদিকে আদির এই বলেই উঠে দাঁড়িয়েছে। এখানে থাকতে আর ভালোই লাগছে না। যদিও তার শেষ কথাটা সে নিজের মতের তাচ্ছিল্য রূপেই বলেছে, কিন্তু এসবে আর কার কি এসে যায়। এদিকে আবার তৃতিকাকে সোফার পাশ দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছিল। ফলাফল স্বরূপ দুজনের শেষ কথাবার্তায় সে অনেক কিছুই বুঝে যায়। কিছুটা হতভম্ব হয়েই তিতিকা সেথায় দাঁড়িয়ে থাকে। এরই মাঝে আদির উঠে দাঁড়াতে হাফসার নজর তিতিকার দিকে যায়। সে তিতিকার নাম ধরে ডাক দিতে আদির তিতিকার দিকে এক পলক চেয়ে দেখে। তিতিকার নজর শুরু হতে আদিরের দিকে ছিল। প্রথমে তো আজ এখানে আদিরকে দেখে সে বেশ চমকে গিয়েছে, কারণ ব্যাপারটা তার কাছে অপ্রত্যাশিত ছিল। আর তার মাঝে আদির আবার তার দিকে আচমকা তাকাতে দুজনের চোখাচোখি হলো। এই যে ম্যাডাম, কি হয়েছিল তোমার শুনি? এদিকে আসো তো। হাফসা বেগমের হাস্যোজ্জ্বল ডাকে তিতিকা তার দিকে এগিয়ে যায়, যদিও তার সম্পূর্ণ আর চোখা নজর তখনও আদিরের দিকেও। অন্যদিকে তিতিকাকে এগিয়ে আসতে দেখে আদির চোখ নামিয়ে নেয় এবং এক প্রকার তিতিকাকে উপেক্ষা করে সে সরাসরি বাড়ির বাহিরের দিকে চলে যায়। আদিরের বিষয়টা তিতিকা বেশ বুঝতে পারে, কিন্তু এর চেয়ে তার আর বলা বা করারই বা কি আছে। কিন্তু তিতিকা ভারী শ্বাস ফেলে হাফসার কাছে এগিয়ে যেতে তিনি শুরুতেই বিস্ময়ের সাথে বলে ওঠে, হাঁ গো মেয়ে, তোমার গালে ওটা কিসের দাগ? কেউ মেরেছে নাকি? আহারে, কেমন 5টা আঙ্গুল গালের মধ্যে বসিয়ে দিয়েছে, কে করেছে শুনি এমন আহাম্মকের মতো কাজ? এর মধ্যে কি কোনো মায়া দয়া নাই? শুরুতেই যে হাফসা এই বিষয়ে কথা বলবে তা তিতিকাও বুঝতে পারেনি। তার এইসব নিয়ে তো তেমন খেয়ালই ছিল না, কিন্তু হাফসার কথা শেষ হতে না হতে সে আর চোখে পাশে ফিরে আদিরকে দেখে। একই সাথে খানিকটা অবাকও হয়। আদির চলেই যেতে নিয়েছিল, কিন্তু আচমকা তিতিকার গালে ছোড়ের দাগের কথা শুনে তার পা জোড়া সম্পূর্ণ থেমে যায়। এটা কি হচ্ছে তা কারোরই যেন জানা নেই। এত বছরের সম্পর্ক বারবার কাছে আসতে চেয়েও দূরে সরে যাচ্ছে। এই কেমন অতৃপ্ত চাহনার বেড়াজালে দুটি জীবন ক্রমশই অব্যক্ত আবেশে বেষ্টিত হচ্ছে। তো ভিউয়ার্স, গল্পটা আজকে এতটুকুই দিলাম। গল্পটার বাকি অংশ কালকে দেওয়া হবে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।